আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমি প্রথমত আমার নিজের পরিচয় দেওয়ার আগে আমি তোমাদের পরিচয়গুলো জানতে চাইবো। তো আমি শুরুতেই তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা আমার সাথে আসো আমাকে প্রথমত একটা জিনিস ক্লিয়ার করো, আমার সাউন্ড ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা, আমার সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা, সাউন্ডে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আর আমার ভিডিও কোয়ালিটি পারফেক্ট কিনা, সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা জানিয়ে দাও। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা কে কোন স্কুল থেকে জয়েন করছো একটু কমেন্ট করে দাও, তাহলে আমরা বুঝবো যে কোন কোন জায়গা থেকে আমাদের ক্লাসটা করতেছে। ইনশাআল্লাহ আজকে আমরা পুরা কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়টা পুরোটা আমরা রিভিউ দিব। তো সেক্ষেত্রে আশা করি ফার্স্ট টু লাস্ট আমাদের দুর্দান্তভাবে ক্লাস হবে। তার জন্য তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের ফ্রেন্ডরা যারা এখনও জয়েন করেনি তাদেরকে একটু মেনশন করে দাও। তবে কথা হচ্ছে, যেহেতু আমাদের প্রাইভেট গ্রুপে ক্লাস হচ্ছে, গ্রুপের বাইরে কেউ ক্লাস করতে পারবে না, যার কারণে তারা গ্রুপে জয়েন হলেই করতে পারবে। ওকে, তার আগে আমাকে একটু জানিয়ে দাও তোমাদের ভিডিও অডিও এভরিথিং ক্লিয়ার কিনা। উইথাউট অডিও ভিডিও ইজ নাথিং, উইথাউট ভিডিও অডিও ইজ নাথিং। সো উইথ ভিডিও অ্যান্ড অডিও আমাদের দিস ইজ এভরিথিং। ওই কারণে আমাকে যে কাজটা করতে হবে সব কিছু ঠিক থাকতে হয়। কোনো কিছু যদি একটু ভুল হয়, ক্লাসটা আমাদের মজাদার নয়। যদি ক্লাসটা একটু করে মজাদার করতে হয়, সব কিছু আমাদের পারফেক্ট হইতে হয়। ওই কারণে ক্লাসের মাঝখানে কিছু কবিতাও বলতে হয়, আর ক্লাসের মাঝখানে কবিতা বললে ক্লাসটা কখনো আমাদের মন্দ নয়। সো আমরা আজকে তালে তালে আমাদের ক্লাসটা করব ইনশাআল্লাহ। পুরো অধ্যায়টা আমরা প্রপারলি কভার করে ফেলবো। তো তোমরা কে কোন স্কুল থেকে জয়েন করছো একটু জানিয়ে দাও। এরপরে আমি সবাই জয়েন করলে আমরা শুরু করব। ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন করছে, অলরেডি 81 পিপল জয়েন করে ফেলছে। আমরা শীঘ্রই শুরু করে দিব। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে আমরা ক্লাসের ডেসক্রিপশন দিব, কারণ ক্লাসের আমরা কিভাবে কি করব না করব সেই জিনিসটা আমরা আগে বলে দিব, দেন আমরা ক্লাসে আস্তে আস্তে সামনের দিকে আগাবো। ওকে, আচ্ছা, যতদূর দেখতেছি ভিডিও অডিও সব কিছু ঠিকঠাক আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা প্রপারলি সামনের দিকে আগাইতে পারবো। তাহলে একটু খেয়াল করে দেখি। ওকে, ওকে, তাহলে আমরা একটু দেখিনি লাস্ট বারের মতো সব কিছু ক্লিয়ার আছে কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে আমরা স্টার্ট করব। আশা করি আমাদের ফার্স্ট টু লাস্ট ইনশাআল্লাহ খুব ভালোভাবে চলবে। ওকে, তো ক্লাসের শুরুতে আমরা প্রথমত বলে দিই, আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এসএসসি স্পেশাল 21 বেসের জন্য আমরা কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টা পুরোটা রিভিউ দিব। অর্থাৎ এই অধ্যায়ের যেহেতু রিভিউ ক্লাস, বুঝতেই পারতেছো আমরা সংক্ষিপ্তভাবে পুরো অধ্যায়টা নিয়ে আসবো, যাতে করে যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমাদের ঝামেলা না হয়, ইজিলি করতে পারো। আমাদের যেই জিনিসগুলোতে কমনলি স্টুডেন্টদের প্রবলেম হয় ওই জিনিসগুলো নিয়ে আমাদেরকে একটু বেশি ডিসকাশন করতে হয়। আর আজকের ক্লাসটা করার পর তোমার এই কাজ শক্তি ক্ষমতা নিয়ে লাগবে না আর কোনো ভয়, আমাদের ক্লাসের ইনশাআল্লাহ হবে জয়। সো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে মোহাম্মদ ইফতেখার হোসেন ইমু, চুয়েটে অধ্যয়নরত আছি। এই যে কিছুদিন পরে এতদিনে বের হয়ে যাইতাম, কিন্তু করোনার কারণে আটকে আছি। আর আমার কলেজ ছিল চিটাগং কলেজ। আর আজকে তোমাদের আমরা পড়াবো কাজ ক্ষমতা শক্তি পুরো অধ্যায়টা। সো আমরা একটু পুরা ক্লাসটা আমরা কীভাবে অ্যারেঞ্জ করছি সেই জিনিসটা বলি। প্রথমত তোমাদেরকে আমি আলোচনা করবো হচ্ছে কাজ নিয়ে কিছু কথা বলবো।
এরপর শক্তি নিয়ে কিছু কথা বলবো। শক্তি থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক শক্তির নিত্যতা, এটাতে আমরা লিখে রাখবো হচ্ছে HT, মানে হচ্ছে হট টপিক্স। H মিনস হট, T মিনস টপিক্স, হট টপিক্স, শক্তির নিত্যতা, এটা আমরা পড়বো। দেখেন হচ্ছে ক্ষমতা, তখন আমরা বুঝবো কার কত বেশি ক্ষমতা আর ক্লাস করার জন্য কার কতটুকু আছে যোগ্যতা। দেন এই ক্ষমতা থেকে আমরা পড়বো কর্মদক্ষতা। সেই কর্মদক্ষতা দিয়ে তুমি বলতে পারবা তোমার বন্ধুর ক্ষমতা বেশি নাকি তোমার ক্ষমতা বেশি, কার কর্মদক্ষতা কত পার্সেন্ট, কম্পেয়ার করে তুমি বলতে পারবা কে বেশি শক্তিশালী। তাহলে আমাদের এটাও অন্যতম একটা হট টপিক্স। এরপরে আমরা অনেকের জন্য একটু ঝামেলাকর টপিক্স কিন্তু অত্যন্ত সোজা, সেটা হচ্ছে কুয়ার কনসেপ্ট নিয়ে আলোচনা করব। খুব ইজি ওয়েতে আমি আলোচনা করব, তুমি যে কোনো ম্যাথ করতে পারবা। আমার আজকের ক্লাসটা এরকম হবে না এই ম্যাথ করলাম না, এই কনসেপ্ট করালাম, এবার দুনিয়ার সব ম্যাথ তুমি সলভ করো, কোনো সমস্যা হবে না। তাহলে এবার আসো, এরপরে কপি করলে একটা কনসেপ্ট আছে সেটা আমরা করাবো। অ্যান্ড ফাইনালি তোমাদের জন্য একটা এক্সাম আছে, আমাদের 10টা MCQ আছে, সেই 10টা MCQ তোমরা আনসার দিবা। আমার ল্যাপটপের মধ্যে আমি দেখাবো যে প্রত্যেকটা প্রশ্ন সাজানো আছে, অলরেডি স্লাইডের পর একটার পর একটা আসবে, তোমরা আনসার দিতে থাকবা। ওকে, তাহলে আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। আমরা আর বেশিক্ষণ লেট করব না, আমাদের ক্লাসটা শুরু করে দিই তাহলে। ওকে, দেন আমরা আস্তে শুরু করি। অলরেডি 96 পিপল জয়েন। ওকে, দ্যাটস এনাফ। তাহলে আমরা শুরু করি। তবে আমার ক্লাসের কিছু প্রসিডিউর আছে ভাইয়া, আমি যখন ক্লাস নিব আমার পার্সোনাল কিছু প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো কি, আমার ক্লাসের একটা নীতিতে আমি বিশ্বাসী, যদি থাকে মাথায় কেন থাকবে খাতায়, ওই কারণে তোমার মাথায় সব কিছু নিতে হবে, খাতায় নিতে হবে না। এর মানে এই নয় যে খাতায় আমি কখনো তুলবো না। তোমার ক্লাসের পর আমি পুরা ক্লাসের মধ্যে তোমার কিচ্ছু করা লাগবে না, পুরা ক্লাস খালি মাথার ভিতরে ঢুকাবা, কমেন্ট করবে, ইচ্ছা মতো প্রশ্ন আছে কমেন্ট করো, আমার হাতে একটা ফোন আছে, আমি কমেন্টগুলো দেখে আনসার দিব, কোনো সমস্যা নাই। এবং ক্লাসের পরে একটা এক্সাম নিব, সেই এক্সামটাও ডাইরেক্ট দিয়ে দিবা। এখন হচ্ছে এই নোটগুলো কোথায় পাবো, নোটের কোনো দরকার নাই, ক্লাসের পর আমি পুরো স্ক্রিনশট তোমাদেরকে দিয়ে দিব। স্ক্রিনশট দিয়ে দিলে দেখে দেখে তুমি নোট করে ফেলতে পারবা। তাহলে এখন আমাদের ক্লাসের মাঝখানে হবে শুধুমাত্র মাথায় ঢুকবে, খাতায় ঢুকানোর কোনো দরকার নাই, কারণ ক্লাসের মধ্যে আমরা দুর্দান্ত বেসিকটাই চাই। আমি পুরা ক্লাসটা কন্টিনিউয়াসলি নিব, কারণ মাঝখানে আমি তোমাকে লিখার কোনো টাইম দিব না। সো আমি তোমাকে বলবো লিখার কোনো টেনশন নাই, শুধুমাত্র ক্লাসে আমরা সব কিছু বুঝে যাই। ওকে, আমরা শুরু করি। দেন আসি আমরা এই টপিকসগুলো নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করব। তাহলে আলোচনার শুরুতে আমরা একটা করে শুরু করি। আর আমি আবারও বলতেছি, এই ক্লাসটা যেহেতু রিভিউ ক্লাস, তুমি বুঝতেই পারতেছ রিভিউ ক্লাসে কিন্তু সব কিছু হচ্ছে তোমার নর্মালি যেরকম হয়, রিভিউ ক্লাসে কিন্তু ওইরকম হবে না। অর্থাৎ আমি তোমাকে একেবারে গোড়া থেকে বুঝে যাবো এরকম না। মেইন যে জায়গাগুলোতে ধরলে তোমার সুবিধা হবে সেই জায়গাগুলোতে আমরা ধরবো, ধরে আমরা লাইনে নিয়ে আসবো। তাহলে আমরা শুরু করি। প্রথমত আমরা পড়বো ভাইয়া, যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কাজ। এই কাজ, আমাদের কাজ অকাজ অনেক কিছু আছে, বাট আমরা এখানে ফিজিক্সের ভাষায় যে কাজ সেই কাজটাই আমরা দেখব। আমাদের রিয়েল লাইফে অনেক ধরনের কাজ করে, অনেক ধরনের অকাজ করে, বাট আমার কথা হচ্ছে ওই কামের কোনো দরকার নাই, ফিজিক্সে আমার কাজ ছাড়া কোনো উপায় নাই। এবার আসলে আমি কাকে ফিজিক্সের ভাষায় কাকে কাজ বলি, ফিজিক্সের ভাষায় আমি কাজ বলি তাকে যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগের কারণে বস্তুর যদি বলের দিকে সরণ হয়, তখন আমি তাকে আমরা কাজ বলি। তাহলে আমরা প্রথমত আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দিই, সেটা হচ্ছে মনে করো কোন একটা বস্তুর উপর, ফর এক্সাম্পল কোন একটা বস্তুর উপর তুমি মনে করো এইদিকে এক পরিমাণ বল প্রয়োগ করলা, কিন্তু বস্তুর হচ্ছে তেরা, তুমি টানলা তাকে তার দিকে, সে তার দিকে যায় না, সে বলে যে আমি তোমার দিকে যাব না, সে একটু গাঁটতেরা তো, সে একটু বাঁকা করে গেল, সে একটু বাঁকা করে এদিকে গেল। তাহলে কত ডিগ্রি কোণে গেল, θ ডিগ্রি কোণে গেল। এখন এক কথা হচ্ছে তার প্রযুক্ত বল হচ্ছে F বল প্রয়োগ করার কারণে এই বস্তুর যে পরিমাণ সরণ হলো সেই সরণ হলো এতটুকু, এই সরণটা হচ্ছে আমাদের S। তাহলে আমরা বলতে পারি এই সরণটা কিন্তু বলের দিকে না, কিন্তু দেখো বলের দিকে কিন্তু কিছুটা আছে। ওকে, তাহলে আমি বল প্রয়োগ করলাম F পরিমাণ, সরণ হলো S পরিমাণ, কিন্তু সেই সরণ বলের দিকে না, আর আমাদের সেই সরণটা কোন দিকে, বলের সাথে θ ডিগ্রি কোণে। ভাইয়া সিম্পল একটা হিসাব বলে দিই, আমার কৃতকাজ W হচ্ছে F/S cos θ। আমার কোনো টেনশন নাই, এই ফর্মুলা সবসময় ইউজ করে যাই, তবে কিভাবে ইউজ করবো সেই জিনিসটা একটু জানতে চাই। এবার আসো, এই F মানে হচ্ছে তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবা, দ্যাট মিনস হচ্ছে প্রযুক্ত বল। এবার এসটা হচ্ছে সরণ। আরে ভাই, বস্তুর গাঁটতেরা নাকি গাঁট সোজা সেটা তোমার দেখার দরকার নাই, বস্তুর সরণ হয়েছে কিনা সেটা দেখবা, যেদিকে যতটুকু সরণ হয়েছে সেটাই হিসাব করবা। আমি দেখতেছি আমার এদিকে এতটুকু সরণ, তাহলে বস্তুর রিয়েল যে সরণটা, রিয়েল সরণ, এর মানে প্রকৃত যে সরণটা সেটা হচ্ছে এস। আর থিটা মানে হচ্ছে
বস্তু যেদিকে সরে যায় আর যেদিকে বল প্রয়োগ করি এই দুইটার মধ্যবর্তী কোণ, এর মানে বল ও সরণের মধ্যবর্তী কোণ, বল ও সরণের মধ্যবর্তী কোণ। এবার তুমি এই কনসেপ্ট অ্যাপ্লাই করে দুনিয়ার সব ম্যাথ করে ফেলা, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বলতে পারবো ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমার এফ এস কস থিটা। ডাব্লিউ ইকুয়াল টু কি? এফ এস কস থিটা। এখন এই থিটার মান যে কোনো কিছু হইতে পারে, জি ভাইয়া হইতে পারে। এবার আসি আমি 1 নাম্বার কথা, আমরা এখানে আসবো থিটা কথন, থিটা নিয়ে কথা বলবো। আসো, প্রথম কথা আমি এখানে থিটা বসাচ্ছি, এখানে আমি কস থিটা পাচ্ছি, এখানে আমি কৃতকাজ ডব্লিউ পাচ্ছি। এবার আসো আমি 3টা ভাগে ভাগ করি। প্রথম কাজ, আমার থিটার মান মনে করো 0 ডিগ্রি, এরপর আমি করব ভাইয়া থিটার মান ধরে নিলাম হচ্ছে 90 ডিগ্রি। এরপর আমি একটা কাজ করব ভাইয়া থিটার মান ধরে নিলাম হচ্ছে 180 ডিগ্রি। এরপর আমরা এখানে বের করব। এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, থিটার মান যদি 0 ডিগ্রি হয় এর মানে যেদিকে বল প্রয়োগ করতে হচ্ছে সুরসুর করে সেদিকে চলে যাচ্ছে। দ্যাট মিনস আমরা একটা কথা বলতে পারবো, থিটার মান যদি 0 ডিগ্রি হয় cos 0 মান হচ্ছে, cos 0 মান আমরা জানি হচ্ছে কত, cos 0 মান হচ্ছে 1। তাহলে cos 0 মান যদি 1 হয় w ইকুয়াল টু হবে 1 * fs, মানে এক কথায় w ইকুয়াল টু আমরা পাবো fs। এবার যদি থিটার মান 90 ডিগ্রি হয় আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, যার কারণে এটা তোমাকে বানাই দিবে 0। তাহলে আমরা বলতে পারি এটার মান 0 হলে পুরো টার্মটাই 0, এর মানে কৃতকাজ w ইকুয়াল টু হচ্ছে 0। দেন রিপিট, আমাদের 180 ডিগ্রি যদি হয় আমরা জানি cos 180 ডিগ্রি তার মান হচ্ছে -1। এবার একটু খেয়াল করো, -1 যদি বসাও তুমি পাবা w ইকুয়াল টু -fs, কারণ এখানে মাইনাস আছে। তাহলে আমরা বলতে পারি w ইকুয়াল টু -fs। এখন আমার প্রশ্ন হলো, এখানে আমি কয়েকটা জিনিস পাইলাম ভাইয়া। এখান থেকে আমি পাইলাম আমার কৃতকাজটা 0, এটাকে আমরা বলি শূন্য কাজ। এখান থেকে আমি যে আনসারটা পাবো সেই আনসারটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, এটাকে আমরা বলি ধনাত্মক কাজ। এখান থেকে যে আনসারটা পাবো সেই আনসারটা হচ্ছে ঋণাত্মক, এটাকে আমরা বলি ঋণাত্মক কাজ। এর মানে কৃতকাজকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু কৃতকাজ ধনাত্মক হয়, কিছু কিছু কৃতকাজ ঋণাত্মক হয়, আর কিছু কিছু কৃতকাজ আমাদের শূন্য হয়। এবার আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এগুলো আমরা ব্যাখ্যা করব। ধনাত্মকে কিন্তু আরও আছে, আমরা একটু পরে বলবো। তার আগে আমি একটা কথা বলে রাখি, থিটার মান যদি 90 ডিগ্রি হয় এর মানে বল যেদিকে সরণ তার সাথে 90 ডিগ্রি কোণে, তাহলে সেক্ষেত্রে আমাদের কৃতকাজ 0। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় কৃতকাজ কত? 0। এবার আসো একটু করে পূর্ণ। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করলাম, দেখি কয়জন আমাকে আনসার দিতে পারে। তুমি দেখতেই পাচ্ছ আমার হাতে একটা ডায়েরি আছে, তাহলে একটু খেয়াল করো, আমি মিস্টার কে তোমরা জানো, না জানলেও সমস্যা নেই, আমি মিস্টার সামথিং। এবার আসো, মিস্টার সামথিং একটা হাতে খাতা নিয়ে, এই খাতাটা এইভাবে আছে, উনি হেঁটে হেঁটে সামনের দিকে গেল। ভালো করে খেয়াল করো, আমি মিস্টার সামথিং আমাদের হাতের উপর খাতাটা নিয়ে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমি খুব মজা পাচ্ছি। এখন এই যে আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে আমার বইটা, এই বইটাকে আমি এখান থেকে স্টার্ট করে এখানে নিয়ে গেলাম। এখন বলা হলো বইটা যদি এখান থেকে এখানে যাইতে s পরিমাণ সরণ হয়, তুমি আমাকে এখন আনসার বলবা কৃতকাজ ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি 0। আমি আবার রিপিট করতেছি, এই যে বই, এই বইটাকে হাতে নিয়ে আমি সামনের দিকে গেলাম, আমার সরণ হলো যতটুকু ইচ্ছে ততটুকুই সরণ হলো এবং আমি বল প্রয়োগ তো করতেছি। তাহলে আমার কথা হচ্ছে এই বইটা যেভাবে আছে এভাবে উপরে উঠে না, নিচেও নামে না, এভাবে আছে, হাতে রেখে সামনের দিকে নিয়ে যাচ্ছি। কৃতকাজ কেমন বলো, তোমরাই বলো, ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি 0, ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি 0। তোমরা আমাকে দেখো, ভিজুয়ালাইজেশন করো, এই ভিজুয়ালাইজেশন অ্যান্ড আনসার দাও। এই যে দেখো, এভাবে এভাবে এভাবে, তাহলে বলো কৃতকাজ কত, ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি 0, ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি 0, বলো ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি 0, একটু বলো ভাইয়ারা। কেউ বলে ধনাত্মক, কেউ বলে 0। আমি দেখি কোন জিনিসটা বললে আসলে হবে পূর্ণ, সেটা আমরা এখন একটু দেখবো। বলতে থাকো তোমরা। আর তোমাদেরকে ভাই একটা কথা বলবো, ক্লাসের মধ্যে তোমরা অন ফায়ার থাকবা, আগুনের মতো থাকবা, আগুন মার্কা ক্লাস হবে, কোনো সমস্যা নেই, প্রত্যেক ক্লাস আগুন হবে, বাট তোমাকেও আগুনে পুড়তে হবে। ওই কারণে বেশি বেশি কমেন্ট করতে হবে। কমেন্ট বলতে আনওয়ান্টেড, মানে প্রশ্ন করতেছে আনসার দিবা, কন্ট্রিবিউট করবা। ওকে, দেন শুরু করি। অনেকেই আমাদের আনসার দিছে, ম্যাক্সিমাম আনসার ভুল। এবার আসি, আমি বলি কোন আনসারটা আমি করব কবুল। এবার আসো, এটা আমি মুছে দিই। আবারও বলতেছি, যদি থাকে খাতায় লেখার, যদি থাকে মাথায়, কেন লিখবো খাতায়? তবে আমার এই জিনিসগুলো তুমি পেয়ে যাবে তোমার বইয়ের পাতায়, সেটা পরে পাবা। আগে আমার ক্লাসটা করে নাও, মাথায় তুমি ঢুকায় নাও, কোনো সমস্যা হবে না। এবার আসি, আমরা সামনের দিকে আগাই। সো তোমার লিখার কোনো প্রয়োজন নাই, প্রয়োজনে তুমি পায়ের উপর পা তুলিয়া
মুখের ভিতর বিস্কুট ঢুকাইয়া ক্লাস করো, কোনো সমস্যা নাই, বাট কনসেন্ট্রেশন দিতে হবে। এবার আসো ভাইয়া, আমি যে কাজটা করলাম সামথিং ভাইয়া, তাহলে এটা হচ্ছে আমাদের মিস্টার সামথিং, মিস্টার এস মানে হচ্ছে সামথিং। তাহলে আসো তার হাতটা এঁকে ফেলি, এই যে ডান হাত দিয়ে আমি এভাবে করছিলাম না, সেই ডান হাতটা আমি এঁকে ফেলি। এই সেই আমার ডান হাত, এই ডান হাতেই আমার বস্তু ছিল, এই ডান হাতেই আমাদের কি ছিল, বস্তুটা ছিল। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, এই বস্তুটা আমি কিন্তু হাতের মধ্যে এভাবে রাখছি। এখন আসো ভাই, জায়গা মতো তোমাকে ধরতে হবে। এই বস্তুটা যদি আমি হাতে না রেখে ভাই, এই যে দেখো হাত রাখছি, তো হাতটা যদি সরাই ফেলে বস্তুটা কি হয়, পড়ে যায়। কেন? কারণ আমি বস্তুটাকে এখানে যে খাড়া করাই রাখছি, তার জন্য আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে। কেন? কারণ বস্তু সবসময় নিচের দিকে যেতে চায়, কারণ পৃথিবী তাকে টানে, খুব বেশি ভালোবাসে। তাহলে আমরা বলতে পারবো তার ওজনটা আমার এমজি নিচের দিকে কাজ করে। তাহলে আমি হাত দিয়ে কি করছি, আমি হাত দিয়ে উপরের দিকে এমজি পরিমাণ বল প্রয়োগ করার কারণে এই বস্তুটা নিচের দিকে নামতে পারে নাই। তাহলে আমি যে পরিমাণ বল প্রয়োগ করছি সেটা হচ্ছে উপরের দিকে, কিন্তু এই বইটাকে নিয়ে আমি আস্তে আস্তে কোন দিকে গেলাম, সামনের দিকে। তাহলে এটা হচ্ছে আমার স্মরণ, এটা হচ্ছে আমার স্মরণ, বাট আমি বল প্রয়োগ করছি কিন্তু বইয়ের উপরের দিকে। আমি তোমার বলছি বইয়ের জন্য, বইয়ের জন্য আমি, তুমি বলতে পারো ভাইয়া বইটা সামনের দিকে গেছে না, হ্যাঁ গেছে, সেটা তো আমি যাচ্ছি ওই জন্য যাচ্ছে। তো আমি তো পা দিয়ে বল প্রয়োগ করতেছি, আমি তো পা দিয়ে তো আর বইয়ের উপর বল প্রয়োগ করতেছি না। তাহলে বইয়ের উপর আমি হাত দিয়ে বল প্রয়োগ করতেছি উপরের দিকে, আর আমার বডির কারণে বইটা যাচ্ছে সামনের দিকে। এর মানে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, এই যে আমাদের তার স্মরণ হলো এদিকে, কিন্তু বল প্রয়োগ করি উপরের দিকে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবার তোমরাই বলো, যদি আমাদের থিটার মান 90 ডিগ্রি হয়, কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু কত? তোমরাই বলো, কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু কত হবে? 0 হবে। ওই কারণে আমরা বলি ভাই, তুমি যদি কখনো বিয়ে করতে যাও, মিষ্টি নিয়ে যাবা না, এই মিষ্টিগুলোকে একটু উপরে নিচে করে নিয়ে যাবা। কারণ ফিজিক্স বলে আমি যদি এভাবে করে মিষ্টি নিয়ে যাই, তাহলে আলটিমেটলি আমার কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিয়ে করতে যাবা, কাজ করবা না, এটা কোনো কথা হলো? ওই কারণে লাড্ডু নিয়ে যাওয়ার সময় তুমি কি করবা, উপরে তুললা, উপরে তুললা, নিচে নামালে এখানে কাজের কিছু কনসেপ্ট আছে, বাট সোজা সেটা উপর দিকে নিয়ে যাবো, উপরে তুলে না, নিচেও নামাই না। এর মানে যেটা যেখানে থাকা সেখানেই আছে, বল এবং স্মরণের মধ্য দিকে 90 ডিগ্রি হওয়ার কারণে কৃতকাজ 0। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, দেন এগেইন আমরা শুরু করি, এই পার্টটা আমাদের শেষ। এবার আমরা সামনের দিকে যাই। এখন আসো, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়ারা, এখানে একটা জিনিস খেয়াল করি। সেই জিনিসটা কি? মনে করো আমরা এবার একটু অন্যভাবে বলি, মনে করো এটা স্থানাঙ্ক দিয়ে চিন্তা করতেছি। এই কোণটা হচ্ছে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি কোণ হলে কৃতকাজ ডব্লিউ সমান হচ্ছে ভাইয়া এফ এস। এই কোণটা হচ্ছে ঘুরে ঘুরে 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলে ডব্লিউ ইকুয়ালস টু মাইনাস এফ এস। এই কোণটা হচ্ছে ঘুরে 90, কৃতকাজ 90 হলে আমাদের কৃতকাজ 0, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কৃতকাজ 0। এখন তুমি একটা জিনিস মাথায় রাখবা, কস এখানে আলটিমেটলি ডব্লিউ ইকুয়ালস টু আমরা জানি এফ এস কস থিটা। তাহলে কৃতকাজ ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে, সেটা কিন্তু কস থিটার উপর ডিপেন্ড করে। এখন সত্যি কথা কি জানো? সত্যি কথা হচ্ছে থিটার মান যদি 90 থেকে 0 এর ভিতরে থাকে, মানে হচ্ছে 0 থেকে 90 এই রেঞ্জের ভিতর যদি থাকে, মানে 90 থেকে ছোট, থিটা যদি 90 থেকে ছোট এবং 0 থেকে বড় হয় বা 0 এর সমান হয়, তখন দেখা যায় আমার আমাদের তখন দেখা যায় কস থিটা কি হয়, কস থিটা পজিটিভ হয়। তুমি দেখো কস 40 ডিগ্রি পজিটিভ, কস 30 পজিটিভ, কস 80 পজিটিভ। বাট থিটা যখন 90 থেকে বড় হয়ে যায়, তখন আমাদের কস থিটা কি হয়ে যায়, কস থিটা নেগেটিভ হয়ে যায়। এর মানে 90 থেকে শুরু করে 180 পর্যন্ত, 90 থেকে 180। এই যে আমাদের ওই কারণে বলি, যদি থিটার মান এই রেঞ্জের মধ্যে থাকে, ওই মুহূর্তে ভাইয়া কৃতকাজ কেমন, ওই মুহূর্তে ভাইয়া কৃতকাজ ধনাত্মক, ওই মুহূর্তে কৃতকাজ ধনাত্মক। আর যখন এই রেঞ্জে থাকে তখন কৃতকাজ কেমন, তখন কৃতকাজ ঋণাত্মক। তখন কৃতকাজ কেমন, তখন কৃতকাজ হচ্ছে ঋণাত্মক। এবার আসো ভাইয়া একটু ভালো করে খেয়াল করে দেখি, আমরা এটাকে ক্লাসিফাই করি আমাদের মতো করে, আমরা এটাকে আমাদের মতো করে ক্লাসিফাই করি যে আমাদের এখানে কৃতকাজটা আমাদের কত হয় না হয়। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। এখন আসো আমাদের যদি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, এখান থেকে বলতে পারি থিটার মান যদি 90 ডিগ্রি হয়, কৃতকাজ কিন্তু 0। এটা ডাইরেক্ট মুখস্থ, থিটা ইকুয়ালস টু 90, এর মানে কৃতকাজ 0। সো আমি 90টা কাউন্ট করব না। এবার আসো 90 থেকে ছোট,
আর 0 থেকে বড়, তাহলে থিটার মান 90 থেকে ছোট তবে 0 থেকে বড়, এবং 0 হইলে তো সমস্যা নেই কারণ cos 0 মান আমি জানি। সো থিটার মান 0 সহ, থিটার মান 0 সহ ইকুয়াল মানে কি সহ, 0 সহ 0 থেকে বড় কিন্তু 90 থেকে যদি ছোট হয়, কারণ 90 হলে তো শূন্য হয়ে যাচ্ছে, তখন আমি বলবো ভাইয়া এই থিটার মান যদি এই রেঞ্জে থাকে তখন আমি তাকে বলি ধনাত্মক কাজ, তাকে আমরা কি বলি ধনাত্মক কাজ। তাহলে এখন থেকে তোমরা থিটার মান দেখেই বলে দিতে পারবা কখন কাজটা ধনাত্মক হবে কখন কাজটা ঋণাত্মক হবে। আর ধনাত্মক কাজ বলতে আমরা তার আরেকটা নাম জানি, সেটা হচ্ছে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ। তাহলে আমরা বলতে পারতেছি ধনাত্মক কাজের আরেক নাম কি, ধনাত্মক কাজের আরেক নাম হচ্ছে বলের দ্বারা কাজ, ধনাত্মক কাজের আরেক নাম কি বলের দ্বারা কাজ। এবার ভাইয়া থিটার মানটা 90 থেকে বড় তবে 180 থেকে ছোট, কিন্তু 180 হোক আমার কোনো সমস্যা নাই, যদি আমার কোনো সমস্যা না থাকে তাহলে 90 হলে তো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 90 থেকে বড় 180 পর্যন্ত, 180 হলেও সমস্যা নাই, আমি মান পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এই সকল ক্ষেত্রে আনসারটা কেমন আসবে ঋণাত্মক। তখন আমি বলতে পারবো ভাইয়া, তখন আমি এটাকে বলি ভাইয়া ঋণাত্মক কাজ, তখন আমি তাকে বলি কি ঋণাত্মক কাজ। এবং ঋণাত্মক কাজটাকে বলা হয়, এটাকে যদি বলি বলের দ্বারা কাজ, এটাকে আমরা কি বলবো বলের বিরুদ্ধে কাজ, এটাকে আমরা বলি বলের বিরুদ্ধে বা বিপরীতে কাজ, বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। তাহলে আমরা এখান থেকে টোটাল 3 ধরনের জিনিস পেলাম, একটা হচ্ছে আমার ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ, আর এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি শূন্য কাজ, এটাকে আমরা বলি কি শূন্য কাজ। তাহলে তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, তো একটু রেসপন্স করবা, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও ভাইয়া আমাদের এখানে আমরা এতটুকু বুঝছি কিনা। আমাদের কৃত কাজ তাহলে 3 ধরনের হইতে পারে, ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে। ধনাত্মক হবে যদি থিটার মান 0 থেকে 90 ডিগ্রি হয়, আর শূন্য হবে যদি থিটার মান এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়, আর আমাদের ঋণাত্মক হবে যদি 90 থেকে 180 হয়। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, ধনাত্মক কাজকে আমরা বলি বলের দ্বারা কাজ, আর ঋণাত্মক কাজকে আমরা বলি বলের বিপরীতে কাজ। তাহলে আমরা এই টোটাল ওভারঅল কনসেপ্টটা আমরা বুঝছি কিনা। এবার আশা করি আমরা খুব ভালো করেই জানি, দুইটা জিনিস তোমাকে না জানলেই নয়, সেটা হচ্ছে এই যে কৃতকাজ ডব্লিউ, এই ডব্লিউর একক এবং মাত্রা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট। তাহলে এটার একক কি আমরা জানি, কাজের একক হচ্ছে জুল, এবং এটার মাত্রা কি তোমরা জানো, মাত্রা বের করলে আসবে ml² T−2 তোমরা জানো। এবং কাজের একক মাত্রা যা শক্তির একক মাত্রাও কিন্তু সেম, তোমরা ভালো করে জানো, আমি জাস্ট মনে করে দিলাম। তাহলে কৃতকাজের আমাদের একক হচ্ছে এটা, আমাদের মাত্রা হচ্ছে এটা। আমি বের করে দেখাচ্ছি না কারণ আমাদের টাইম কম, অল্প টাইমের ভিতরে বেশি জিনিস পড়তে হবে, এর মানে সময় লাগবে অল্প, কিন্তু আমাদের বেসিক হবে আমাদের গল্প করার মতো, বুঝো নাই? তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের অল্প আমাদের একটু টাচ করে যেতে হবে। তাহলে আসি, এতটুকু বুঝছি কিনা সবাই তোমরা রেসপন্স করবা, ইনশাল্লাহ আমরা ফার্স্ট টু লাস্ট সব বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। এবার আসি, তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম আমাদের কৃতকাজের কনসেপ্ট শেষ, এতটুকু হচ্ছে আমাদের কৃতকাজের কনসেপ্ট। তাহলে কাজ নিয়ে আশা করি কারো কোনো মাথা ব্যথা থাকার কথা না। ওকে, এবার আসো, এবার তুমি কোন ধরনের কাজ করবা, ধনাত্মক কাজ করবা নাকি ঋণাত্মক কাজ করবা, তুমি কি ধনাত্মকে বিশ্বাসী না ঋণাত্মকে বিশ্বাসী সেটা তো আমি জানি না, তো তোমাকে আমি শিখিয়ে দিলাম, এবার তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে করো। কোনো কাজ ধনাত্মক, কোনো কাজ ঋণাত্মক। ফর এক্সাম্পল, আমি এদিকে বল প্রয়োগ করলাম এদিকেই গেল, আর আরেকটা হলো না আমি এদিকে বল প্রয়োগ করলাম উল্টা দিকে গেল, বুঝতেই পারতেছ বল যেদিকে সরণ উল্টা দিকে, এর মানে মধ্যবর্তী কোণ 180, তখন কিন্তু ঋণাত্মক হয়ে যায়। সো কোন এক এক সময় এক এক কিছু হইতে পারে, বাকিটা তোমাদের কাজ। এতটুকু ক্লিয়ার হলে হলো। ওকে, নেক্সট এবার আমরা আসি শক্তির মধ্যে। আমি শক্তি পড়বো এবার। ভাই তুমি নিজেই চিন্তা করো, শক্তি এর মানে কি, শরীরে একটা ভাব আসে না শক্তি কথাটা কইলে? হ্যাঁ, শরীরে একটা ভাব আসে, এর মানে তোমাকে দেখলেই বোঝাচ্ছে তুমি কাজের ছেলে। মানে তোমাকে যদি এই অবস্থায় কেউ দেখে সবাই বলবে, তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কাজের ছেলে, তুমি কাজের মেয়ে, মানে কাজ করার মতো। এটা তুমি নেগেটিভ সেন্সে নিও না, কারণ উই নিড টু বি পজিটিভ। তাহলে আমরা কাজের ছেলে মানে হচ্ছে কাজ করার সামর্থ্য আছে। তাহলে যাদের কাজ করার সামর্থ্য থাকে তাদেরকে আমরা বলি তাদের শক্তি আছে। তাহলে শক্তি আর কিছুই নেই, এটা হচ্ছে কি কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্য, কাজ করার সামর্থ্য। এখন থেকে তোমাদেরকে বলি, তোমার বন্ধু মনে করো টায়ার্ড হয়ে তোমাকে বলতেছে, ভাই আমার শরীরে কোনো শক্তি নাই, এর মানে কাজ করার সামর্থ্য নাই, বুঝতে পারছো তো? সো কাজ করার সামর্থ্য অর্জন করতে হলে কি থাকতে হবে? শক্তি থাকতে হবে, শরীরে একটা ভাব থাকতে হবে, নাইলে হবে না। তাহলে আমরা বুঝে গেলাম, নাম দেখে বুঝে যাচ্ছে কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি বলি। তো কার সামর্থ্য আছে কার সামর্থ্য নাই সেটা তুমি দেখলেই বুঝবে। সে তোমার বলবে, ভাই আমার শক্তি নেই। আর শক্তি নেই মানে তোমার কি নেই? সামর্থ্য নাই। কিসের সামর্থ্য? কাজ করার সামর্থ্য, উইথ রেসপেক্ট টু সায়েন্স। এবার আসো,
এবার আসি, তাহলে আমাদের এটা গেল আমাদের শক্তি। এবার আমরা যদি বলি শক্তি, হ্যাঁ তোমরা এখানে পজিটিভ হইতে হবে। ক্লাস করতে হলে দেখো অনলাইন ক্লাস একটু মজা দিতে হয়, আমাদের সব এভরিথিং তোমাকে পজিটিভলি চিন্তা করতে হবে। আসলে আমার আসলে রক্তের গ্রুপ বি পজিটিভ, তো ওইখানে আমি অলওয়েজ বি পজিটিভ থাকি, তাইলে মুখ দিয়ে যা বের হয় সেটাই পজিটিভ, সো নেগেটিভলি নেওয়ার কোনো কিছু নাই, আমি মানুষটাই পজিটিভ। এবার আসি, আমাদের গেল ভাইয়া এতটুকু। আচ্ছা, এই জিনিসটা যাওয়ার আগে ছোট্ট করে একটা জিনিস আমার এখনো বাকি রয়ে গেছে, ছোট্ট করে একটা জিনিস বাকি রয়ে গেছে। তাহলে শক্তির ডেফিনেশন দিয়ে দিলাম, ছোট্ট করে একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে কাজের ক্ষেত্রে আরও দুইটা ডেফিনেশন দিতে হবে। একটু আমি এটা মুছে ফেলি তারপর বলি। সেটা হচ্ছে কি, কাজের ক্ষেত্রে দুইটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অভিকর্ষীয় ক্ষেত্রে কাজ, অভিকর্ষীয় ক্ষেত্রে কাজ। তোমরা তো জানো অভিকর্ষজ ত্বরণ হচ্ছে আমাদের জি তোমরা জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন মনে করো আমরা ফর এক্সাম্পল কোন একটা বস্তু মনে করে এখানে আসে, তাহলে তার ওজনটা কোন নিচে দিয়ে কত কাজ করে, mg কাজ করে। সে মনে করো ভূমি থেকে এই উচ্চতায় আসে, সে যদি ভূমি থেকে এই উচ্চতায় থাকে, তাহলে সে যদি এই উচ্চতায় থাকে, এখান থেকে তাকে ছেড়ে দিলাম, এখান থেকে যদি তাকে ছেড়ে দিই, সে নিচের দিকে পড়তে পড়তে কতটুকু পড়বে, এইচ। এর মানে তার সরণ হচ্ছে এইচ, এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার সরণ। এবার আসো, সে নিচের দিকে যে যাচ্ছে কোন বলের কারণে যাচ্ছে ভাই, এই mg ছাড়া কোনো উপায় নাই। কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তুর উপর একটা তার ওজন কাজ করে mg নিচের দিকে, যেটা হচ্ছে বল। তাহলে F ইকুয়াল টু কত হচ্ছে, mg। তাহলে আমরা সিম্পল কথা বলতে পারি ভাইয়া W ইকুয়াল টু হচ্ছে কত, Fs cos থিটা। এবার দেখেন বল কত mg, s কত, সরণ কত h, cos অফ তাদের মধ্যে কোন কত ভাই, বল যেদিকে সরণ সেদিকে, দ্যাট মিনস আমরা একটা কথা বলতে পারি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর এই ক্ষেত্রে আমরা বলতে পারবো W ইকুয়াল টু হচ্ছে mgh। এবার একটা জিনিস দেখবা ভাইয়া, ভূমি থেকে কোন একটা বস্তুকে আমি ধইরা উপরে থ্রো করলাম, উপরে থ্রো করলে সে আমার এতটুকু এসে থেমে গেল, এর মানে এতটুকু তুললো, এতটুকু উঠলো। এই এতটুকু উঠাইতে কি পরিমাণ কাজ করতে হয়েছে, যে সিম্পল জিনিসটা খেয়াল করো। আরে ভাই আমার এখানে একটা বস্তু পাই, এই বস্তুর ওজন হচ্ছে mg নিচের দিকে, তোমার কি মনে হয় ইতারে যদি তুমি বলো এ বন্ধু উপরে উঠো, উঠবে? আর এটা কি তোমার বন্ধু নাকি যে বললে উঠে যাবে? না, উঠবে না। তাহলে আমার এটা যদি ওজন পৃথিবী তাকে টানে, যার কারণে তোমাকে ধাক্কাইয়ে তুলতে হবে, এর মানে উপরের দিকে তোমাকে F ইকুয়ালস টু mg পরিমাণ বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করলে সে উপরের দিকে উঠবে। ওকে, এখন তুমি কতটুকু তুলবা, h পরিমাণ তুলবা। এখন খেয়াল করে দেখো আমরা এটাকে h পরিমাণ তুলবো, তাহলে h পরিমাণ তুললে আমাদের বল হচ্ছে mg ইন্টু আমাদের h, এর মানে এই পরিমাণ কাজ আমাকে করা লাগবে। তাহলে এখানে আমি এই পরিমাণ কাজ পাচ্ছি, এখানে এই পরিমাণ কাজ আমি দিচ্ছি। কেন? কারণ হচ্ছে এখানে আসলে mgটা নিচের দিকে কাজ করে, তার বিপরীত দিকে যাই আমাকে কাজ করতে হচ্ছে, আর এখানে mg যেদিকে সেদিকে কাজ। ওই কারণে আমরা এটাকে বলতেছি বলের দ্বারা কাজ, এটাকে বলতেছি বলের বিপরীতে কাজ, মানে অভিকর্ষীয় বলের বিপরীতে কাজ। আর এই বলের বিপরীতে কাজ মানে হচ্ছে এই বলের জন্য ঋণাত্মক। তাহলে আমরা সিম্পল একটা কথা বলতে পারি, আমি যখন আমাদের ধনাত্মক কাজ, এখান থেকে দেখো এখান থেকে হচ্ছে আমার কি কাজ আমি পাচ্ছি, আর এখানে হচ্ছে দিচ্ছি। তুমি সিম্পল চিন্তা করো, তোমার কাছে যদি মনে হবে কেমনে পাচ্ছি, আমি তোমার একটা বলবো, তোমার বন্ধুকে বলবো 10 তলার উপর ওঠার জন্য, তাকে বলবো হাতে একটা পাথর নেওয়ার জন্য, পাথর নিয়ে তোমার মাথা বরাবর ছেড়ে দেওয়ার জন্য, তখন তুমি বুঝবা ওই পাথরটা কাজ করছে কি করে নাই। আমার আর কিছু বলা লাগবে না। তাহলে এর মানে হচ্ছে নিচে নামার সময় সে কাজ করে, আর উপরে কাজ উঠানোর সময় তোর এর মানে কি কাজ তোমাকে করা লাগে তার উপর। তাহলে বুঝতেই পারতেছো পার্থক্যটা। গেল ভাইয়া অভিকর্ষীয় ক্ষেত্রে কৃত কাজ W ইকুয়ালস টু mgh আমরা জেনে গেলাম। ওকে, এবার আসো, এর মানে বুঝলাম কোন একটা বস্তুকে যদি h পরিমাণ উপরে উঠাতে হয় তোমাকে mgh পরিমাণ কাজ করতে হয়। দেন আমরা সামনের দিকে আগাইলে এবার একটা কনসেপ্ট পাবো স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ। স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ, স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ। সিম্পল হিসাব, আমার এখানে হচ্ছে একটা স্প্রিং আছে, সে তার মতো করে আছে। তোমার কি দরকার আছে হুদাই স্প্রিংটাকে গুতানোর? তোমার দরকার না থাকলেও ফিজিক্সের আছে। ফিজিক্স কি করে? ফিজিক্স বলে যে তুমি স্প্রিংটাকে গুতাবা, মানে কি বল প্রয়োগ করবা, গুতানো মানে বল প্রয়োগ করানো। তাহলে আমাদের ফিজিক্স কি বলে, এদিকে তুমি এক পরিমাণ বল প্রয়োগ করবা।
তুমি তাকে যখন বল প্রয়োগ করবা সে লজ্জায় একেবারে সংকুচিত হয়ে যাবে। এর মানে তাহলে আমরা বলতে পারতেছি এই স্প্রিংটা তখন সংকুচিত হয়ে আরো এরকম সংকুচিত হয়ে সে এখানে চলে আসলো। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এই স্প্রিংটা এটা ছিল সাম্যাবস্থা, নর্মালি থাকে, তুমি যখন ধাক্কা দিলা তখন যে সংকুচিত হয়ে গেল। এর মানে আমরা বলতে পারি সে আগে এখানে ছিল, বর্তমানে এখানে আছে, তাহলে সে কতটুকু সংকুচিত হয়ে গেল? এক্স পরিমাণ। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এক্স? এক্স এর ডেফিনিশন হচ্ছে, ম্যাথ করার সময় মাথায় রাখবা, এক্স মানে হচ্ছে কোন একটি স্প্রিং বল প্রয়োগের কারণে যতটুকু সংকুচিত হয় অথবা প্রসারিত হয়। কারণ স্প্রিং এমন একটা জিনিস, ইতারে সংকুচিত করতে হলে তাও বল প্রয়োগ করতে হয়, প্রসারিত করলে তাও বল প্রয়োগ করতে হয়। কারণ তুমি যদি এটাকে না টানলে কি লম্বা হবে না। সো লম্বা করতে হলেও কষ্ট আছে, খাটো করতে হলেও কষ্ট আছে। ওই কারণে সাম্য অবস্থা আমাদের সবচেয়ে ভালো আছে। ওই কারণে আমরা বলি তাহলে যে পরিমাণ সংকুচিত বা প্রসারিত করবা ওই দৈর্ঘ্যটা হচ্ছে এক্স। এবার তোমরা হয়তো জানো না, হুক নামে একজন বিজ্ঞানী আছে। কে? হুক। এটা কোনো দরজার হুক না, বিজ্ঞানী হুক। উনি বলছে স্প্রিং এর ক্ষেত্রে তুমি যে বল প্রয়োগ করবে না, এই বলটা হচ্ছে এই এক্স এর নেগেটিভ মানে সমানুপাতিক। নেগেটিভ কেন? কারণ তুমি দেখো না, আসলে তুমি যে বল প্রয়োগ করতেছো, হ্যাঁ, এ তো সংকুচিত তো চাই না, জোর করে সংকুচিত করাচ্ছ। তো এখন এগুলো জানার দরকার নেই, এখন জাস্ট মাথায় রাখবা এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স। এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এই কেটাকে আমরা বলি স্প্রিং ধ্রুবক। এই কেটাকে আমরা বলি কি? এই কেটাকে বলি স্প্রিং ধ্রুবক। এই কে মানে কি? এই কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। এখন আসো ভাইয়া, আমরা যখন ম্যাথ করব, আমি তোমাদেরকে দেখো এই কনসেপ্টগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা ডিটেলস পাবা, বাট এখন হচ্ছে তোমাকে ম্যাথ করার জন্য রাখতে হবে। এসএসসিতে অ্যাড করে দিয়েছি, কিছু করার নাই। আমি বলি তোমাকে কি করবা। এখান থেকে কৃতকাজ বের করতে হলে কৃতকাজের ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো বুঝতেই পারতেছো ভাইয়া, কে মানে কে মানে কি? কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক। দেওয়া থাকবে এক্স মানে হচ্ছে কতটুকু সংকুচিত বা প্রসারিত হলো, দেওয়া থাকবে, কৃতকাজ বের হয়ে যাবে। ওকে, এখন আমার কথা হচ্ছে এই পরিমাণ তুমি কাজ করলা এতটুকু সংকুচিত করার জন্য। এর মানে একটি স্প্রিংকে এক্স পরিমাণ সংকুচিত বা প্রসারিত করার জন্য হাফ কে এক্স স্কয়ার পরিমাণ কাজ করা লাগতেছে। আচ্ছা, ভালো কথা ভাই, কাজ করা করে ফেললাম, হ্যাঁ, একটু সমস্যা কি, একটু ফোর্স করে আমি তাকে সংকুচিত করাইলাম, ওকে, নো সমস্যা। এবার আমাদের কি হলো? এবার হলো কি, কে এর মান অনেক সময় দেওয়া থাকে না। কে এর মান যদি দেওয়া না থাকে তখন কিভাবে বের করব? তখন আমাদের কে এর মান দেওয়া না থাকলে তোমাকে একটু অন্যভাবে বের করতে হয়। সেক্ষেত্রে হচ্ছে এটা এভাবে হলে দেওয়া থাকবে। অনেক সময় তোমার কি বলে জানো? অনেক সময় তোমাকে বলা হয় স্প্রিংটাকে আমি এভাবে রাখবো না, ঝুলিয়ে দিব। এই কি করব? ঝুলিয়ে দিব। স্প্রিংটাকে কি করলাম? ঝুলিয়ে দিলাম। এখানে একটা বস্তু রাখলাম, এই বস্তুর ওজনের কারণে স্প্রিংটা যেখানে থাকা সেখানে থাকবে না, সে একটু লম্বা হয়ে যাবে। সে লম্বা হয়ে কি হবে? এই স্প্রিংটা মনে করো এখানে চলে আসলো। ওই সকল ক্ষেত্রে বলতে পারি, এরে ভাই এর লম্বা হয়েছে কেন? লম্বা হয়েছে কারণ বল প্রয়োগ করা হয়েছে। কোন দিকে? এই যে বস্তুর ওজন এমজি নিচের দিকে বল প্রয়োগ করছে, এই এমজি এর কারণে সে এখান থেকে এতটুকু কি হয়ে গেল? লম্বা হয়ে গেল। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত এক্স। এখন বলো তো, এই এমজি না, এই এমজিটাই হচ্ছে আমার কি? বল। কারণ এখানে আমি নিজে ধাক্কা মারছি, আর এখানে এই বস্তুটা অটোমেটিক টান মারে। কেন? তার ওজনের কারণে। তাহলে এই অ্যাপটাই হচ্ছে আমাদের কি? এমজি। তখন আমরা বলতে পারবো এফ ইকুয়ালস টু হচ্ছে চিহ্ন বিবেচনা না করলে কে এক্স। চিহ্ন বিবেচনা কেন করতেছি না? ম্যাথ করার জন্য। তাহলে এফ এর মান কত? এমজি ইকুয়ালস টু কে এক্স। তাহলে কে সমান কি বলা যায়? কে সমান হচ্ছে আমাকে বলা যায় এমজি ডিভাইডেড বাই এক্স। এর মানে যখন তোমার স্প্রিংটা এরকম ঝুলানো থাকবে তখন কে এর মান অনেক সময় দেওয়া থাকে না। তাহলে সোজা সাপটা হিসাব হলো, ভাই স্প্রিংকে যদি আমি ধাক্কা মারতে যাই তখন আমার এখানে কেটা প্রশ্নের মধ্যে পেয়ে যাই, কিন্তু যখন স্প্রিং এর মধ্যে কোনো কিছু ঝুলাই তখন আমি দেখি প্রশ্নের মধ্যে আমার কে নাই। ওই কারণে এই ইকুয়েশন দিয়ে আমি কে বের করতে চাই। এর মানে এই ইকুয়েশন দিয়ে তোমাকে কে বের করতে হবে যদি ঝুলানো থাকে। কি থাকে? ঝুলানো থাকে। তাহলে আশা করি স্প্রিং এর কনসেপ্ট বুঝে গেছো। কিন্তু কাজ ডাব্লিউ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, আর আমাদের কে ইকুয়ালস টু এমজি বাই এক্স যখন আমি ঝুলিয়ে দিই। কি করি? ঝুলিয়ে দিই। ঝুলিয়ে দিলে এমন হবে, অন্য ক্ষেত্রে কে এর মান দেওয়া থাকবে। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। অনেকের ক্ষেত্রে ঝামেলা হয়, জিনিসগুলোর মিনিংটা বুঝে না। আশা করি এবার না বোঝার কোনো কারণ নাই, কারণ সাথে আছে তোমাদের ইমুবাহি। এবার আসি, ওকে, এবার আমরা সামনের দিকে আগে। অনেকে বলে ফিজিক্সে মজা নেই। আরে ভাই, অনেকে বলে ফিজিক্সে কোনো ফিলিংস নেই। কে বলছে ফিলিংস নেই? আমার দিকে তাকাও, আমাকে কি
ফিলিংস, আমাকে ফিলিংস যুক্ত মনে হচ্ছে না, নাকি আমাকে ফিলিংসই মনে হচ্ছে? ফিজিক্স পড়াবে, ফিজিক্স, এগুলো পড়া হয় না। পড়া একটু ফিল করতে হবে, ঝুলাইতে হবে, ধাক্কা দিতে হবে, সংকুচিত করে ফেলতে হবে, প্রসারিত করাই দিতে হবে, তাইলে না পড়াটা মজা হবে। আসো আমরা সামনের দিকে আগাই। এবার আসলে সেই কাঙ্ক্ষিত শক্তির মধ্যে যাই। এতটুকু সবার ক্লিয়ার কিনা ভাইয়ারা বলেন? প্রশ্ন থাকলে কমেন্ট করবো, আমি কমেন্ট দেখতেছি, আমার টেবিলের মধ্যে ফোনটা আছে। তাহলে বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো ভাইয়ারা, এতটুকু সবার ক্লিয়ার কিনা? ভাই হুদে প্যারানার কি দরকার? ফোলাবেন কি করে সার বই পড়তে পড়তে, এত প্যারানোর কোনো দরকার না। একটু মজা করো না, একটু মজা করো, ফিল আনার ট্রাই করো, দেখবা খুব মজা। ওকে, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার আমরা সেই আমার কাঙ্ক্ষিত শক্তির মধ্যে যাব। তাহলে আমরা একটু আগেই বলছি, আমরা একটু দ্রুত আগাচ্ছি। হ্যাঁ, শক্তি বলতে আমরা কি বুঝি? কোনো একটা বস্তুর কাজ করার সামর্থ্যকে আমরা কি বলি? শক্তি বলি। শক্তি মানে কি? কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্যকে আমরা বলতেছি শক্তি। এখন তুমি যদি এই শক্তির মধ্যে যাও, আমাদের অনেক ধরনের শক্তি আছে, অনেক ধরনের শক্তি আছে। ফর এক্সাম্পল আমাদের আছে যান্ত্রিক শক্তি, তারপর হচ্ছে আমরা বলতে পারি রাসায়নিক শক্তি আছে, রাসায়নিক শক্তি, তারপর হচ্ছে আমার আলোক শক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি, প্রচুর শক্তি আছে। তার মধ্যে থেকে শুধুমাত্র যান্ত্রিক শক্তিটা আমাদের লাগবে। এই যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি শক্তি, যাকে আমরা আবার বিভব শক্তি বলি। আরেকটা হচ্ছে ভাইয়া গতি শক্তি। তাহলে আমরা যান্ত্রিক শক্তিটা নিয়ে আমাদের সিলেবাসে আলোচনা আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, যান্ত্রিক শক্তি নিয়ে যদি আলোচনা করি, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি, আর একটা হচ্ছে গতি শক্তি। এবার আসো ভাই, নামের মধ্যে আছে গতি মানে কি? গতির কারণে যে শক্তি, তার নাম হচ্ছে গতিশক্তি। আর স্থিতি শক্তি মানে কি? কোনো না কোনোভাবে তাকে স্থির করে দিছ, সেটা হচ্ছে স্থিতি শক্তি। মানে কি? কোনো একটা বস্তু আমার নিচে ছিল, তাকে এখানে আয়না সেট করে দিলাম, এই যে সেট করে দিলাম, সে একটা শক্তি পেয়ে গেল, স্থিতি শক্তি। এই যে তাকে স্থির করে দিছ, সেট করে দিলে স্থিতি শক্তি। আর দৌড়ানি খাইলে গতিশক্তি, মানে এটা শর্ট টাইপসের। দৌড়ানি দিলে গতিশক্তি, আর স্থিতি আমার দৌড়ানি দিয়ে কোনো একটা জায়গায় নিয়ে আসলে সেটা হচ্ছে স্থিতি শক্তি বা বিভব শক্তি। তোমরা জানো আশা করি। এবার আসি আমরা আরেকটু সামনের দিকে আগাই। এবার আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, তাহলে কি পাবা একটু খেয়াল করে দেখো, যে জিনিসটা পাবা, একজন বলো ভাইয়া আপনি বলছেন সমস্যা থাকলে বুঝাই দিবেন। এখন ক্লাসের পর যদি সমস্যা বুঝান, ওটাতে আর সমস্যা থাকবে না। আল্লাহ জানে এই কমেন্ট চোখে পড়বে কিনা। চোখে পড়ার মতো হলে পড়বে, কেন পড়বে না? আচ্ছা আসি, আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। ওকে, এবার আসো, তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আমার স্থিতি শক্তি এবং বিভব শক্তি। এখন আসো ভাইয়া, আমরা প্রথমত আমরা আলোচনা করব হচ্ছে আমাদের গতিশক্তি নিয়ে। আমরা কি নিয়ে আলোচনা করব? গতিশক্তি নিয়ে। তাহলে বুঝতেই পারতেছ ভাই, গতিশক্তি হচ্ছে এক ধরনের শক্তি। এক ধরনের কি শক্তি? না বলাই তো আছে শক্তি। তাহলে আমাদের গতিশক্তি কি? এক ধরনের শক্তি। কেউ না পারলে এরকম লিখে দিবা। এবার হচ্ছে কোন ধরনের, আর একটু টেকনিক অ্যাপ্লাই করো। গতির কারণে যে শক্তি, তার নাম হচ্ছে গতিশক্তি। একজন চোর দৌড়াচ্ছে, কোন শক্তি? গতিশক্তি। বুলেট থেকে গুলি বেরোচ্ছে, কোন শক্তি? গতিশক্তি। আমি এদিকে দৌড়াচ্ছি, কোন শক্তি? গতিশক্তি। আমি জোরে জোরে কথা বলতে শব্দ যাচ্ছে, কোন শক্তি? গতিশক্তি। গতি ছাড়া উপায় নাই, স্থির থেকে লাভ নাই, তোমাকে গতিশীল হইতে হবে। মুভমেন্ট জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। গতি ছাড়া জীবনে কোনো উপায় নাই। এবার আসো, এই গতিশক্তি তুমি খালি জীবনে অ্যাপ্লাই করতে তো হবে না, ক্যালকুলেশনও করতে হবে না, আমি পরীক্ষায় ঝামেলা করে ফেলবা। তাহলে গতিশক্তির ফর্মুলা হচ্ছে ই কে। অনেকে অনেকভাবে লেখে। ই মানে হচ্ছে এনার্জি, কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। তুমি যা ইচ্ছা তা লেখো, কোনো সমস্যা। অনেকে শুধু কে দিয়ে প্রকাশ করে। গতিশক্তির ফর্মুলা হচ্ছে ½ mv²। এম মানে কি? তাহলে আমরা সিম্পল কথা বলতে পারি, গতিশক্তি বের করব কার? এম ভরের বস্তুর, যে বস্তুটা বি বেগে গতিশীল। আশা করি এবার বুঝে গেছো। মানে কোন একটা বস্তুর ভর যদি এম হয়, ওই বস্তুটাই যদি বি বেগে গতিশীল হয়, তখন ওই বস্তুর গতিশক্তি হচ্ছে ½ mv²।
আশা করি এবার আর বলতে হবে না। তুমি মনে করো এক কাঁধের উপর একটা আটার বস্তা নিয়ে দৌড়াচ্ছ, এই তুমি কাঁধের উপর আটার বস্তা নিয়ে দৌড়াচ্ছ মানে কি, আলটিমেটলি মুভমেন্ট কার হচ্ছে, তোমারও হচ্ছে আটার বস্তারও হচ্ছে, দুইজন একই ব্যাগে যাচ্ছে, তাহলে আলটিমেটলি তখন তোমার বর আর আটার বস্তার বর সব বর মিলে টোটাল বর, এই সবগুলো বর মিলে দৌড়াচ্ছে হচ্ছে বি ব্যাগে, তখন আমরা বলবো গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। যে যাচ্ছে তার বর, যে গতিশীল তার বর, যার বর সেই গতিশীল, যার বর সেই গতিশীল, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে গতিশক্তি জেনারেল রূপ। তোমাদের এমসিকিউর জন্য এবং আমাদের রিটেনের জন্য আরেকটা প্রুফ লাগবে, সেটা বইতে ডিরেক্ট পাবা না, কিন্তু তোমার সৃজনশীলতার বিকাশ ঘটাইতে হবে। তো আরে ভাই বাসায় তো টাইম আছে সৃজনশীলতার বিকাশ ঘটানোর, ক্লাসে যখন আমি আছি তোমার সৃজনশীলতার বিকাশ ঘটানোর কি দরকার, আমি তো সৃজনশীলতার বিকাশ ঘটাই রাখছি, ওই ঘটানিগুলো তোমরা দিয়ে দিব। দেখো আমরা তো জানি, একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, কোন একটা বস্তুর ভরবেগ, ভরবেগ নাম থেকে বোঝাচ্ছে ভর বেগ, এর মানে ভরকে বেগ দ্বারা গুণ দিলে পেয়ে যাবো ভরবেগ, ফি দ্বারা প্রকাশ করি ভর ইন্টু বেগ। এখন আমাকে বলা হয় সেটা হচ্ছে কি, আমাকে প্রশ্ন বলা হয় গতিশক্তিকে ভরবেগের মাধ্যমে দেখাও, ভরবেগের মাধ্যমে প্রকাশ করো। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে গতিশক্তি ই কে সমান আমরা পাচ্ছি ভাইয়া হাফ এম ভি স্কোয়ার। এই ভাই আমার কি লাগবে, ভরবেগ লাগবে, তাহলে ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ। এখন এটাকে আমি একটু সাজায় লিখি, এম ভি স্কোয়ার। এখন তুমি এটা কাজ করলা, তুমি কি কাজ করলা, তুমি কাজ করলা হচ্ছে তুমি চিন্তা করলা এখানে একটা ভর আছে, এখানে একটা ব্যাগ আছে, দুইটা কি মিলে ভরবেগ হবে, ব্যাগ কি একটা আছে না দুইটা, এই তুমি যদি এমটার সাথে একটা বি আনো আর একটা বি কি রাগ করবে না, এদেরকে রাগ করানো যাবে না, এদেরকে রাগ করানো যাবে না, একাধিক থাকলে সবাইকে ইকুইলিব্রিয়াম করতে হবে, হ্যাঁ রাগ করানো যাবে না, সবাই যাতে খুশি থাকে। তাহলে আমাদের কি করতে হবে, সিম্পল হিসাব, যেহেতু এম এর সামর্থ্য নাই যে দুইটা টানবে, তার সামর্থ্য হচ্ছে একটা টানবে, তাহলে কি করতে হবে, আরেকটা এম আনতে হবে, এই আরেকটা এম আনলাম, এম স্কোয়ার হলো, উপরে আনছো নিচে আনবা না, উপরে নিচে হলে ঠিক আছে, খালি উপরে হলে ঝামেলা, খালি নিচে হইলেও ঝামেলা, তাহলে আমরা নিচে একটা এম নিয়ে আসলাম, তাহলে সিম্পল নিচে একটা এম দ্বারা গুণ দিলাম, উপরেরটা গুণ দিলাম, এখানে হয়ে গেল এম স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সুন্দর করে তাকে লেখা যায় না, এই যে এম বি হোল স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এম, এই এম বি মানে কি, ভর ইন্টু বেগ, মানে হচ্ছে ভর বেগ, এর মানে ফি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এম। তাহলে আমরা নতুন একটা সূত্র পেয়ে গেলাম, তাহলে আমরা ওভারঅল বলতে পারি গতিশক্তির ফর্মুলা দুইটা, ই কে সমান হাফ এম বি স্কোয়ার, আর একটা হচ্ছে গতিশক্তি ই কে সমান ফি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম। এই দুইটা সূত্র আমরা মুখস্থ রাখবো, তাহলে আমাদের গতিশক্তি আমরা দুইভাবে বের করতে পারবো, এই দুইভাবে আমরা দুইটাই মুখস্থ রাখবো, আর প্রমাণটাও মুখস্থ রাখবো। কেন প্রমাণটা মুখস্থ রাখবো, পরীক্ষায় যদি আমরা এটা রিটেনে ইউজ করতে যাই সেক্ষেত্রে প্রমাণটা করে দিব, আর এমসিকিউ তো ডাইরেক্ট মুখস্থ রাখবো। তাহলে আমরা বলতে পারি গতিশক্তি ই কে সমান হাফ এম বি স্কোয়ার, আবার গতিশক্তি ই কে সমান ফি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এম। এখানে এম মান হচ্ছে ভর, বি মান হচ্ছে বেগ, এখানে ফি মান হচ্ছে ভরবেগ, এম মান হচ্ছে ভর। এবার আসো পরীক্ষায় কি বলবে, পরীক্ষায় তোমার এবার উল্টা বললো, গতিশক্তি দেওয়া আছে ভেগ কত, গতিশক্তি দেওয়া আছে ভরবেগ কত, পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন করতে পারে, গতিশক্তি দেওয়া আছে ভেগ কত, গতিশক্তি দেওয়া আছে ভরবেগ কত। এবার আসলে আমরা সেটা বের করি, সেটা বের করতে গেলে একটু খেয়াল করে দেখো তো ভাই, আমরা একটু দেখি এদিকে, সেটা কি দেখবো, আমরা জানি গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো তো ভাই এখান থেকে কি বলা যায় না, 2ek ইকুয়ালস টু এম বি স্কোয়ার বলা যায়, এখান থেকে বলা যায় 2ek ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু বি স্কোয়ার বলা যায়, এখান থেকে বলা যায় রুট ওভার 2ek ডিভাইডেড বাই এম ইকুয়ালস টু ভি বলা যায়, সুতরাং বলতে পারি ভি ইকুয়ালস টু 2ek ডিভাইডেড বাই এম। তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ ভি। তাহলে তোমার দেখো গতিশক্তি এবং ভর দেওয়া থাকলে এখান থেকে ভি বের করে ফেলতে পারবা। এর মানে উল্টা প্রশ্ন করে, সবসময় যে গতিশক্তি বের করতে বলবে তা না, অনেক সময় ব্যাগ বের করতে বলে। সো গতিশক্তি থেকে ব্যাগ বের করতে হলে এভাবে বের করবো। ওমা পরীক্ষা ব্যাগ বললো না, পরীক্ষা বললো ভর ব্যাগ, তখন তুমি কি করবা, সিম্পল হিসাব আমরা যে সরি এখানে একটা রুট পড়ে নাই, এখানে একটা রুট পড়ে না, হ্যাঁ রুট ওভার 2ek ডিভাইড বাই এম, ইকে হচ্ছে গতিশক্তি, এম মানে হচ্ছে ভর। এবার আসো ভাইয়া আমাদের গতিশক্তির আরেকটা ফর্মুলা হচ্ছে ফি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এম। এবার আমরা বজ্রগুণন করি, তাহলে বলা যায় টোয়াইস এম ইন্টু ই কে ইকুয়ালস টু ফি স্কোয়ার, স্কোয়ারটা এই পাশে পাঠাও রুট ওভার 2m ইন্টু ই কে ইকুয়ালস টু হচ্ছে ফি স্কোয়ার, সরি ফি রুটটা এদিকে নিয়ে আসলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং
ফি ইকুয়ালস টু হচ্ছে √2m ইন্টু EK। দ্যাটস এনাফ। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস পেলাম, সেটা হচ্ছে আমরা গতিশক্তি থেকে কিভাবে ব্যাগ বের করা যায়, গতিশক্তি থেকে কিভাবে ভরবেগ বের করা যায় সেটাও জেনে গেলাম। এটা জেনে কি পেলাম? জাস্ট হালকা বেসিক পেলাম। তাহলে এগুলোকে আমরা বলি এইচবি। এইচবি মানে হচ্ছে হালকা বেসিক, এইচ পর হালকা, বি পর বেসিক। তাহলে এটা হচ্ছে হালকা বেসিক। এটুক সবাই বুঝছি কিনা? এটুক সবাই বুঝছি কিনা? এটুক সবাই বুঝছি কিনা? অনেকে বলতেছে আমাকে পানি খাওয়ার জন্য, আমি নাকি হাঁপাই গেছি। কোনো সমস্যা নেই, আমার অভ্যাস আছে, আমার টানা 4-5 ঘন্টা 6 ঘন্টা ক্লাস নেওয়ার অভ্যাস আছে, সমস্যা হবে না পানি খাওয়া ছাড়া। আমি একসাথে ক্লাস শেষে পানি খাই। ওকে, দেন এবার বলো একটুক সবার ক্লিয়ার কিনা? ভাই মাঝখানে রেসপন্স করতে হবে, ক্লিয়ার 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 ক্লিয়ার, তাহলে আমি বুঝবো আসলে তোমাদের ক্লিয়ার। ও মাই ডিয়ার, তাহলে আসো আমরা সামনের দিকে আগাই। এবার আসো একটা প্রশ্ন করি। এতক্ষণ পর্যন্ত খালি বেসিক দিচ্ছেন ভাই, বেসিক দিচ্ছেন ভাই, একটা আপনার কাছে প্রশ্ন চাই। কিন্তু আমি তো প্রশ্ন দিতে নাহি চাই, আমি তোমাকে একটা টেকনিক দিতে চাই। টেকনিক দিয়ে আমরা অনেকগুলো এমসিকিউ দেখে দেখে আনসার করে যাই। আসো তোমাকে একটা প্রশ্ন দিই, সেটা হচ্ছে আমি প্রশ্নটা লিখে রাখছি তোমাদের জন্য। প্রশ্নটা আমি লিখে একটু, একটি রাইফেলের গুলি, একটি রাইফেলের গুলি, একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করতে পারে, একটি তক্তা ভেদ করতে পারে। এবার বলা হলো গুলির ব্যাগ 3 গুণ করা হলে একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করতে পারবে? একই পুরুত্বের কয়টি তক্তা ভেদ করতে পারবে? দিস ইজ মাই কোয়েশ্চেন। তাহলে এবার আসো। ওকে, অনেকে প্রশ্ন করতেছে এগুলোকে এসএসসি তো লাগবে। জি ভাইয়া, এগুলো সবগুলো এসিতে লাগে। আর যারা এসএসসির আসো তোমাদের জন্য সুখবর হচ্ছে ঠিক সেম জিনিসগুলো এসিতে আবার পাবা। এসির জন্য এগুলো এসিতে, এগুলোই হয়তো এইচএসসিতে আমরা পড়ানোর সময় সেক্ষেত্রে দেখা যায় একটু ক্যালকুলাস নিয়ে আসি, সেখানে ক্যালকুলাস আসে। 9-10-এ কোনো ক্যালকুলাস নাই, ওই কারণে তোমার সেই টেনশনটা নাই। বাট জাস্ট প্রমাণগুলো ক্যালকুলাস দিয়ে প্রমাণ করা হয়, কিন্তু ঠিক সেমই। মানে তুমি এখন গতিশক্তি EK = ½ mv² পড়তেছো, সেটাই আবার প্রমাণ করছে ক্যালকুলাস দিয়ে, ওই ধরনের। আর এক্সট্রা হামুরি তেমন কোনো কিছু নাই, সবগুলো এসিতে লাগে এবং এসির জন্য মোর হট টপিক্স। এবার আসো, হ্যাঁ এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে অনেকে আনসার দিয়ে দিছে, আমরা আসি, আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে মনে করো এই যে এটা হচ্ছে কাঠের একটা তক্তা, এই যে মনে করো এটা হচ্ছে একটা তক্তা। এই তক্তাটাকে আমাদের মনে করো এটা হচ্ছে আমার একটা বন্দুক, এটা মারুফের কালো বন্দুকও হইতে পারে। এই বন্দুক থেকে গুলি বেরোচ্ছে, ঠুস ঠুস করে চলে গেল, তক্তাটাকে ভেদ করলো। মানে সে বিবেগে মনে করো যায়, সে জাস্ট তক্তাটাকে কি করতে পারে? ভেদ করতে পারে। মানে জাস্ট একটা তক্তা ভেদ করতে পারে। কয়টা? একটা তক্তা ভেদ করার জন্য এই ভাই তোমার কি লাগে? শক্তি লাগে। তাহলে আমরা বলতে পারি কি পরিমাণ শক্তি লাগে? EK = ½ mv²। তার ভর যদি m হয়, এর মানে m ভরের কোনো একটা বুলেট যদি বিবেগে যায়, সে একটা তক্তাকে জাস্ট ভেদ করতে পারে, এটা আমরা বুঝছি। একটা তক্তাকে ভেদ করার জন্য কি পরিমাণ শক্তি লাগে? ½ mv² পরিমাণ শক্তি লাগে। এবার আমি বললাম ব্যাগ n গুণ করা হলো, ব্যাগ কয় গুণ? n গুণ। এই তুমি যদি তার ব্যাগটা n গুণ করে দাও, নতুন ব্যাগ b' সমান কি হবে? nb। তাহলে আমরা নতুন গতিশক্তি EK' সমান কি বলতে পারবো? হাফ mb'²। স্বাভাবিক হিসাব, ব্যাগ n গুণ করলাম নতুন ব্যাগ, তাহলে নতুন গতিশক্তি। এবার আমরা এখান থেকে বলতে পারি ½ m ইন্টু b' এর মান কত? nb। তাহলে nb হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ½ m n² b²। এবার তুমি একটু খেয়াল করো তো, এই n²টাকে যদি সামনে নিয়ে আসি কি পাবো? ½ mb² পাবো। এটা হচ্ছে কার মান? EK' এর মান। এর মানে এক কথায় যেটা পাচ্ছি, EK' সমান যেটা পাচ্ছি, সামনেরটা n² আসলো ইন্টু ½ mb² আসলো। একটু ভালোভাবে তাকাইয়ে দেখো, এই ½ mb² কিন্তু এটা,
যা কয়টা তক্তার জন্য কাজে লাগে? একটা। এটা কি কাজে লাগে? এটা হচ্ছে একটি তক্তা ভেদ করে। এই হাফ এমবি স্কয়ার একটি তক্তা ভেদ করে। এখন তার কয় গুণ? এন স্কয়ার গুণ। আমি যদি বলি এই জিনিসটা একটা তক্তা ভেদ করে, তাহলে তার 3 গুণ হলে কয়টা তক্তা? 3টা। 4 গুণ হলে 4টা তক্তা। 5 গুণ হলে 5টা তক্তা। এন স্কয়ার গুণ হলে এন স্কয়ার সংখ্যক তক্তা। এর মানে আমরা একটা কথা ফাইনালি ভালো করে লিখে রাখি, ব্যাগ এন গুণ করলে একই পুরুত্বের এন স্কয়ার সংখ্যক তক্তা ভেদ করতে পারে। এটা এমসিকিউর জন্য ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা। এটাকে আমরা বলি টিএম কনসেপ্ট। টিএম মানে হচ্ছে, টি মানে হচ্ছে ঠাড়া, এম মানে হচ্ছে মুখস্থ। ঠাড়া মুখস্থ করে ফেলবো, এটা পুরো ঠাড়া মুখস্থ করে ফেলবো। সেটা হচ্ছে কি, যদি ব্যাগ এন গুণ করে তাহলে আমার এন স্কয়ার সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। এবার তুমি দেখো কয় গুণ করছি? 3 গুণ। তোমরাই বলো আনসার কত হবে? তোমরাই বলো কয়টি তক্তা ভেদ করতে পারবে? আনসার বলো। তোমরা বলো কয়টি তক্তা ভেদ করতে পারে? আনসার বলো। ওকে, তাহলে এতটুকু আশা করি সবার ক্লিয়ার। দেন আমরা একটু সামনের দিকে আগাই। এবার আসো সামনের দিকে যদি আগাই, এবার আমরা পড়বো হচ্ছে বিভব শক্তি। এবার আমরা কি পড়বো? বিভব শক্তি। আমরা দুইটা কেসে বিভব শক্তি বের করব। একটা হচ্ছে অভিকর্ষীয় ক্ষেত্রে, আরেকটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। এবার আসো বিভব শক্তি আমরা দুইটা ক্ষেত্রে বের করব, অভিকর্ষীয় ক্ষেত্র আর একটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। এবার আসো অভিকর্ষীয় ক্ষেত্রে কি হয়। মনে করো দিস ইজ মাই ভূমি। এই ভূমি থেকে কোন একটা বস্তুকে আমি এই উচ্চতায় তুললাম। এই যে এই উচ্চতায় যদি কোন একটা বস্তুকে আমি তুলি ভাইয়া, কি পরিমাণ কাজ করতে হবে? অবশ্যই ভাইয়া W = mgh পরিমাণ কাজ করতে হবে। তুমি যদি এই পরিমাণ কাজ করে এটাকে এখানে তুলে রাখো, এই যে তুলে রাখছো সে এখন কাজ করার সামর্থ্য অর্জন করছে না? জি ভাইয়া করছে। এই যে কাজ করার সামর্থ্য অর্জন করলো, দিস ইজ কল্ড বিভব শক্তি। মানে যতটুকু সে জমা রাখে, জমা রাখে। তাহলে কতটুকু জমা রাখবে? তুমি যতটুকু দিছো ততটুকু, তো তুমি কতটুকু দিছো? mgh। এর মানে সে এই পরিমাণ জমা রাখছে। ওই কারণে বলি কোন একটা বস্তুকে যদি তুমি অভিকর্ষীয় ক্ষেত্রে h পরিমাণ উপরে তুলে রাখো, তাহলে সে যে পরিমাণ বিভব শক্তি জমা রাখবে EP = mgh। ওই কারণে বলি বিভব শক্তি EP সমান কত? mgh। কারণ যে পরিমাণ কাজ করে তুমি তাকে এতটুকু উপরে তুলছো, সেই কাজটাই বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। ওই কারণে বিভব শক্তির ফর্মুলা EP = mgh। সিমিলার প্রসেস স্প্রিং এর ক্ষেত্রে, একটা আমার স্প্রিং, স্প্রিং এর ক্ষেত্রে চিন্তা করে দেখো। সিমিলারলি আমরা স্প্রিং এর ক্ষেত্রে যদি চিন্তা করি, একটা আমার কাছে স্প্রিং আছে ভাইয়া। এই স্প্রিংটাকে আমরা যে কাজটা করলাম, এটাকে বল প্রয়োগ করে সংকুচিত করলাম। সংকুচিত করলে এই স্প্রিংটি এতটুকু সংকুচিত হয়ে গেল, সে এখানে আসলো। দ্যাট মিনস ভাইয়া এই স্প্রিংটা x পরিমাণ সংকুচিত হলো। এই যে এই পরিমাণ সংকুচিত করার জন্য তোমার কাজ করা লাগছে ½ kx²। এবার তুমি চিন্তা করে দেখো ভাইয়া, আমি একটা বল প্রয়োগ করলাম, স্প্রিংটা কি লজ্জা শরম? এটা কি আমাদের এই যে কি বলো, ওই সরম গাছ কতগুলো আছে না, সরম পাতা, টাচ করলেই লজ্জা একেবারে এরকম হয়ে যায়। এটা তো স্প্রিং, সরম পাতা না। তাহলে আমরা বলতে পারি কি ভাইয়া, স্প্রিংটা সংকুচিত হয়েছে, তুমি সাইরা দিলে কি সে বসে থাকবে? ঠুল্লুস করে আবার ধাক্কা দিবে। এর মানে আমরা বলতে পারি তাকে সাম্যাবস্থা থেকে এতটুকু সরানোর কারণে সে কিন্তু কাজ করার সামর্থ্য অর্জন করছে। কতটুকু সামর্থ্য অর্জন করছে ভাই? যতটুকু দিছো, তুমি দিছো কতটুকু? এতটুকু। এর মানে তার বিভব শক্তি EP = ½ kx²। এটাকে অনেক সময় ইউ দ্বারা প্রকাশ করা হয়, যার যেটা ইচ্ছা, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে ½ kx²। এতটুকু আমরা সবাই বুঝছি কিনা?
এতটুকু আমরা সবাই বুঝছি কিনা? পাতাগুলোর কি নাম আমি জানি না, ওই কারণে বলতে সরম পাতা, কারণ সরম পায় তো, সরম পাই কিন্তু কুচকে যায়। এবার আসো, অনেকগুলো বাচ্চা পোলাপান এরকম হয়, লজ্জায় কিরকম কুচকে যায়, ওদেরকে আমরা বলতে পারি সরম বাচ্চা। ওই লজ্জাবান লজ্জাবতী যাই হোক, আমার তো কিছু জানার দরকার নাই। আমি ফিজিক্স পড়াইতে আসছি, আমি কি বোটানি পড়াইতে আসছি যে বলতে হবে লজ্জাবতী? না, কোনো দরকার নাই। এটা লীলাবতী না লজ্জাবতী আমার জানার দরকার নাই, এটা আমার শরম পাই কিনা সেটা জানলে হয়। এবার আসো, দেন আমরা সামনের দিকে যাই। এবার আসো, সামনের দিকে গেলে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে কোন একটা বস্তু এখানে আছে, কে কে এটা হচ্ছে আমার ভূমি, গ্রাউন্ড, ভূমি। ভূমি থেকে আমাদের কয়েকটা উচ্চতায় নিব। ফর এক্সাম্পল আমরা এভাবে বলতে পারি এখানে, এখানে আর এখানে। দেখো এটা আমার এ পজিশন, দিস ইজ মাই বি পজিশন, দিস ইজ মাই সি পজিশন। দেন আমি বললাম এই বস্তুটা কতটুকু উপরে আছে, হাইয়েস্ট এইচ পরিমাণ উপরে আছে, আর এই পয়েন্টটার উচ্চতা হচ্ছে এক্স ভূমি থেকে। আর এটা যদি এক্স হয় বুঝতেই পারতেছো, দিস ইজ এইচ মাইনাস এক্স। এবার আমি বললাম এ বিন্দুতে বিভব শক্তি কত, বি বিন্দুতে বিভব শক্তি কত, সি বিন্দুতে বিভব শক্তি কত। তাহলে আমরা জানি বিভব শক্তির ফর্মুলা কি, ইফি ইকুয়ালস টু এমজি এইচ। এমজি ইন্টু এইচ মানে কি, যতটুকু উপরে তুললাম, বলো এ পয়েন্টের জন্য কতটুকু উপরে তুলছি, এইচ পরিমাণ, সো এমজি এইচ। এই পয়েন্টে আসো, ইফি ইকুয়ালস টু এমজি ইন্টু যতটুকু উপরে, কতটুকু উপরে, এক্স পরিমাণ। এই পয়েন্টে আসো, ইফি ইকুয়ালস টু এমজি ইন্টু যতটুকু উপরে, এই কতটুকু উপরে লাগিয়ে আছে, এর মানে 0। তাহলে আমরা বলতে পারি 0। তাহলে আমরা একটা কথা বলতে পারতেছি, দুইভাবে চিন্তা করতে পারি। এখান থেকে কোন একটা বস্তুকে থ্রো করলাম, সে এতটুকু উপরে উঠলো, বা আমি এতটুকু উপরে নিয়ে তাকে রাখলাম, অথবা এখান থেকে ছেড়ে দিলাম। এখন এই সর্বোচ্চ বিন্দুতে তার বিভব শক্তি এমজি এইচ পাইলাম, এই পয়েন্টে পাইলাম এমজি ইন্টু এক্স, এই পয়েন্টে 0 কারণ সে গ্রাউন্ডে আছে। আমি এক কথায় বলবো বিভব শক্তি মানে হচ্ছে এমজি ইন্টু ভূমি থেকে কতটুকু উপরে আছে, এমজি ইন্টু ভূমি থেকে কতটুকু উপরে আছে, তো বিভব শক্তি বের করা হয়ে গেল। এটা হচ্ছে বিভব শক্তি কনসেপ্ট শেষ। এবার আমরা বের করবো হচ্ছে তার ভাইয়া গতি শক্তি। এবার আমরা পড়বো হচ্ছে গতি শক্তি। আসো আমরা, আর তোমাদের একটু কথা বলে রাখি ভাইয়া, ভালো কিছু পেতে হলে কিছুক্ষণ ধৈর্য ধরতে হয়। আমি যদি একেবারে অতিরিক্ত দ্রুত কোনো রকম পড়াই ফেলি ভাই, ক্লাস করে কোনো লাভ নেই। ওই কারণে তোমাদের একটু ধৈর্য ধরতে হবে, দ্যাট মিনস একটু টাইম নিয়ে ক্লাস করতে হবে, অথবা একটু টাইম দিতে হবে, কারণ না হয় আমরা সব কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো না। আমরা একটা সার্ভিস তোমাদেরকে দিচ্ছি, সার্ভিসের মতো হবে, কথা দিচ্ছি কথার মতো হবে, ওই কারণে ক্লাসটা একটু লেন্দি হবে। হ্যাঁ, তাহলে মানে এক কথা আমি সব কিছু গুছাই দিব তোমাদেরকে, টেনশন নিও না। এবার আসো, বিভব শক্তির কাজ শেষ। এবার আমরা বের করবো হচ্ছে ভাইয়া কি, গতিশক্তি। আমি ভাই বস্তুটাকে নিয়ে ছেড়ে দিলাম, এর মানে হচ্ছে বুঝতেই পারতেছ সর্বোচ্চ বিন্দু তার ভ্যালোসিটি 0। যদি ভ্যালোসিটি 0 হয় আমরা জানি গতিশক্তি ই কে সমান হচ্ছে কত, হাফ এম বি স্কোয়ার। বি ইকুয়ালস টু 0 হলে আমরা বলতে পারি হাফ ইন্টু এম ইন্টু 0 স্কোয়ার মানে হচ্ছে 0। এবার আমি চাচ্ছি এই পয়েন্টে গতিশক্তি কত, এই পয়েন্টে গতিশক্তি ই কে সমান আমরা বলতে পারতেছি হাফ এম বি স্কোয়ার। কিন্তু প্রশ্নটা হলো এই পয়েন্টে ভাই ব্যাকটা কত, ঠিক কি না? হ্যাঁ, এই পয়েন্টে ব্যাক কীভাবে বের করবো? সিম্পল হিসাব ভাইয়া, এই বস্তুটা এখান থেকে যাত্রা আরম্ভ করলো, এটা হচ্ছে তার আদি ব্যাগ, এখান থেকে যাত্রা আরম্ভ করে নামতে 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 এখানে এলো। এখানে 0 ঠুল্লুস করে যখন সাইডা দিলা আস্তে আস্তে না ব্যাগ বাড়ে। হ্যাঁ, এই পয়েন্টে যে ব্যাগটা সেটা আমি বের করতে চাচ্ছি। তাহলে আদি বেগ যদি এটা হয়, শেষ বেগ যদি এটা হয়, আর আমরা তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, আমরা বলতে পারি হচ্ছে হাফ এম ইন্টু বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2, খেয়াল করে দেখো আমাদের এভাবে বলতে পারি, আমরা জানি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন আসো এই বি স্কোয়ারের জায়গায় বি মানে হচ্ছে শেষ বেগ, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, আদি বেগ কত 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণ কত
বাই মুক্তভাবে পড়ে। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি ইন্টু, এবার একটু খেয়াল করে এস। এস মানে কি? আদি থেকে শেষে আসতে কতটুকু সরণ হলো? আদি আমার কোনখানে? এখানে। শেষ আমার কোনখানে? এখানে। এই দুইটার মাঝখানটা কোনখানে? এই যে এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসতে তার অতিক্রান্ত দূরত্ব কত বলো তো? এইচ মাইনাস এক্স। তাহলে আমরা বলতে পারি এইচ মাইনাস এক্স। তাহলে সুন্দর করে বলা যায় হাফ এম ইন্টু জিরো তো গেল, টু জি ইন্টু এইচ মাইনাস এক্স, টু টু চলে গেল, এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে আমরা বলতে পারতেছি ভাইয়া এই পয়েন্টে গতিশক্তি হচ্ছে এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। এবার আসো ভাইয়া ভূমিতে, এই পয়েন্টে সিমিলারলি এই পয়েন্টে গতিশক্তি ই কে সমান কত? হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো হাফ ইন্টু এম ইন্টু, এবার দেখো ওই যে আদিবেগ শূন্য এখান থেকে আস্তে 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 এখানে আসলো, এখানকার ব্যাগটা বের করতে বলে। তাহলে এখানকার ব্যাগটা কত? ওই যে আবার বের করবো আগের মতো। তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মানে শূন্য স্কোয়ার প্লাস টু ইন্টু এর মান হচ্ছে জি, এস মান হচ্ছে সরণ আদি থেকে শেষ। দিস ইজ মাই আদি, দিস ইজ মাই শেষ। এখান থেকে পুরোটা বের করলে হয়ে যাবে সর্বশেষ। তাহলে আমরা পুরাটাই বের করব এইচ। তাহলে দেখো বলা যায় হাফ এম ইন্টু টু জি এইচ, এর মানে টু টু চলে যাবে, এম জি এইচ। তাহলে আমরা পাইলাম দিস ইজ মাই গতিশক্তি। তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি পাইলাম ই কে সমান এম জি। এটা এখন আমি একটু আমার মতো করে পড়াবো, আমি আমার মতো করে পড়াবো। পরীক্ষায় তো তুমি রিটেনে এভাবে ক্যালকুলেশন করবা, ঠিক আছে ভাইয়া, বাট এমসিকিউর জন্য এত বড় করার দরকার নেই। এমসিকিউ তো অন্যভাবে মনে রাখবো। অন্যভাবেটা কি? অন্যভাবেটা হচ্ছে ভাই এভাবে, তুমি গতিশক্তির ক্ষেত্রে পড়ছিলা, বিভব শক্তির ক্ষেত্রে পড়ছিলা না, ইপি ইকুয়ালস টু এম জি এইচ, ঠিক কিনা রে বাপ? ঠিক ঠিক। এবার আসো এই এইচ যেটা, এই এইচ মানে হচ্ছে ভূমি থেকে কত উপরে, ভূমি থেকে কত উপরে। এবার তোমার নতুন একটা টেকনিক শিখাই, সেটা হচ্ছে ই কে সমান এম জি এইচ, তবে এইচ মানে হচ্ছে সর্বোচ্চ বিন্দু থেকে কত নিচে, সর্বোচ্চ বিন্দু থেকে কত নিচে। বিশ্বাস হয় না? আসো, এই পয়েন্টে বিভব শক্তি এম জি ইন্টু কতটুকু উপরে? এইচ। এই পয়েন্টে বিভব শক্তি এম জি ইন্টু কতটুকু উপরে? এইচ মাইনাস এক্স, সরি এম জি ইন্টু এক্স কতটুকু উপরে? এক্স। এই পয়েন্টে বিভব শক্তি জিরো। এবার আসো, এবার আসো গতিশক্তির ক্ষেত্রে। গতিশক্তি মানে কি? কতটুকু নিচে নামলো। এই পয়েন্টে গতিশক্তি এম জি ইন্টু কতটুকু নিচে নামছে? নামে নাই, এর মানে জিরো। এই পয়েন্টে গতিশক্তি এম জি ইন্টু কতটুকু নিচে নামলো? এইচ মাইনাস এক্স, ওই কারণে এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। দেখো এই পয়েন্টে আসে মানে কি? সর্বোচ্চ বিন্দু থেকে এইচ মাইনাস এক্স নিচে নামলো। এই পয়েন্টে আসে মানে কি? সর্বোচ্চ বিন্দু থেকে এইচ পরিমাণ নিচে নামলো, ওই কারণে এম জি এইচ। মনে থাকবে, এভাবে মনে রাখবো, এভাবে মনে রাখবো। গতিশক্তির ফর্মুলা যা, বিভব শক্তির ফর্মুলা যা, এমসিকিউর জন্য মনে রাখবো। এখানে বিভব শক্তির ক্ষেত্রে এইচ বলতে বুঝবো কতটুকু উপরে, আর আমাদের গতিশক্তির ক্ষেত্রে বুঝবো সর্বোচ্চ বিন্দু থেকে কতটুকু নিচে। এনাফ, বের হয়ে যাবে, সব সর্বনাশ হয়ে যাবে, আনসারটা বের হয়ে যাবে। এবার আসো, এবার আসো তাহলে আমরা একটু এদেরকে ইন জেনারেলি বলি। ইন জেনারেলি যদি বলি ভাই কেমন হয় দেখো, কেমন হয় দেখো, কেমন হয় তুমি একটু ভালো করে দেখো ভাই। সিম্পল হিসাব, হিসাব নিকাশটা কি? আমি বললাম কোন একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দেওয়া হলো, সে আমার এতটুকু নিচে পড়লো। তাহলে আমাদের এটা হচ্ছে আমার ভূমি, বস্তুটার এই পজিশন নিলাম, এই পজিশন নিলাম, তিনটা পজিশন। তাহলে আমাদের পথ এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আমি ধরে নিলাম টোটাল উচ্চতা হচ্ছে এইচ। এই পয়েন্টটাকে ধরে নিলাম ভূমি থেকে কতটুকু উপরে? এক্স পরিমাণ উপরে। এই পয়েন্টটাকে, এই পয়েন্টটা তাহলে কি হবে? এইচ মাইনাস এক্স। তো আমি প্রথমে এই বিন্দুতে বের করতে চাচ্ছি, তাহলে আমি একটা চার্ট এঁকে ফেলি, এরকম করে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিন্দু ই কে, ইপি ই মানে হচ্ছে মোট শক্তি,
তাহলে আমরা এ বিন্দু নিব, বি বিন্দু নিব, সি বিন্দু নিব। ভাই দেখো একটু ভালো করে, একটু ভালো করে দেখো ভাইয়া। ভাই সিম্পল হিসাব, তোমরা নিজেরাই বলো না, দেখি কয়জনে পারো, কত তাড়াতাড়ি পারো। এ বিন্দু, তুমি আমার মতো চিন্তা করবা, চিন্তা আমার মতো করবা, কারণ ক্লাস আমারটা করতেছ। এ বিন্দু একবার সোজা, ফিজিক্স সোজা, ঝামেলা হচ্ছে তোমরা বেসিকটা ক্লিয়ার করো না। দেখো এ বিন্দু কি বের করবো, গতিশক্তি mg ইন্টু সর্বোচ্চ বিন্দু থেকে কতটুকু নিচে, কতটুকু নিচে, শূন্য, সেটা এখানেই আছে, দ্যাট মিনস এটা হবে শূন্য। বিভব শক্তি বের করো, mg ইন্টু কতটুকু উপরে, h পরিমাণ, mgh। এবার সব বি বিন্দু, গতিশক্তি বের করব, mg ইন্টু কতটুকু নিচে, এভাবে করব। mg ইন্টু গতিশক্তি বের করব, mg ইন্টু কতটুকু নিচে নামলো, এই পয়েন্টে আসার জন্য সে h মাইনাস x পরিমাণ নিচে নামলো, h মাইনাস x। বিভব শক্তি বের করব, এই পয়েন্টে থাকার জন্য সে কতটুকু উপরে উঠছে, x। গতিশক্তি বের করব, এই পয়েন্টে সি পয়েন্ট, mg ইন্টু এই পয়েন্টে আসার জন্য সে কতটুকু নিচে নামলো, h পরিমাণ, mgh। বিভব শক্তি বের করব, এই পয়েন্টে সে কতটুকু উচ্চতায় আছে, 0। এবার এই দুইটা যোগ করো, টোটাল শক্তি হচ্ছে mgh, এই দুইটা যোগ করো mgh আসবে, এই দুইটা যোগ করো mgh আসবে। তাহলে আমরা বলতে পারি এই পয়েন্টে টোটাল শক্তি, বি পয়েন্টে টোটাল শক্তি, সি পয়েন্টে টোটাল শক্তি। টোটাল শক্তি বলতে আমরা এখানে যান্ত্রিক শক্তি বুঝতেছি, গতিশক্তি প্লাস বিভব শক্তি সবার জন্য সেম, আর এটাকে আমরা বলি শক্তির নিত্যতা সূত্র। অনেকে এটা নিয়ে নাকি দুনিয়া কাঁপায় ফেলে, কেন দুনিয়া কাঁপাবা ভাই, সিম্পল হিসাব নিকাশ। তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন, মোট শক্তি সেম, মোট শক্তি সেম। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, এভাবে তোমরা করতে পারবা। আর আশা করি এর থেকে আরও যে জিনিসগুলো বলার, আমি আশা করি আমার আর বলা লাগবে না, তোমরা বুঝতে পারবা। এখন তোমাদেরকে দুইটা শর্টকাট শেখাবো। ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির n গুণ, এই ধরনের প্রশ্ন আসে। সেই প্রশ্নটা আমি শর্টকাটে শেখাবো, 5 সেকেন্ডও লাগবে না, 3 সেকেন্ডে তুমি আনসার বের করে দিতে পারবা ওই টেকনিকের মাধ্যমে। আসো বের করে দেখাই, দুইটা কাজে লাগবে, সৃজনশীলের জন্য প্রসেস, এমসিকিউর জন্য শর্টকাট। ওকে আসো শুরু করি। ওকে, আজকে আমি তোমাদেরকে দেখাই দিব ফিজিক্সে আসলে কিভাবে পড়তে হয়। ফিজিক্সে আসলে ভয় লাগার কোনো কিছু না। আমরা যে কাজটা করি, পড়ানোর স্টাইলটা আমাদের এমন যে, পড়ার স্টাইলটা এমন যে শুরুতেই ভয় পেয়ে যাই। কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই, খুবই সোজা। তুমি আজকে দেখবা, আজকের পর মনে হবে এই সাবজেক্টটা পান্তাভাত। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আরও দেখা হবে। প্রত্যেকটা ইনশাল্লাহ আমার টার্গেট আছে তোমাদেরকে পুরো সিলেবাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ, আমি নিজেই ফিজিক্সের। ওকে ভাইয়া, দেন শুরু করি। আচ্ছা আমি একটু কাজ করি, আমার একটা বদ অভ্যাস আছে কি জানো, আমি স্টুডেন্টদেরকে লং টাইম পড়াই। তো তোমরা আমাকে আগে এটা কনফার্ম করো ভাইয়া, আমি যদি আরেকটু কন্টিনিউ করি কোনো সমস্যা আছে কিনা। আমি চাচ্ছি সুন্দরভাবে তোমাদেরকে গুছাই দিব। আমি ওই জন্য একটু মজা করে পড়াচ্ছি, যাতে বোরিং লাগবে না। আরে ভাই বোরিং লাগলে এগুলো কি আর পড়াশুনো হলো, বোরিং লাগবে না। পড়াশুনো বোরিং না, পড়াশুনো হচ্ছে আমাদের খুবই, আমাদের ফিলিংস যখন আনবা খুবই মজা লাগবে। আমাদের বলো সব কিছু ঠিক আছে কিনা, দেন আমরা সামনের দিকে আগাই। এবার আসো সামনের দিকে আগাবো বলতে, এবার তোমাকে বলা হলো, আমাদের এরকম একটা প্রশ্ন করা হলো, ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি, ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n গুণ। প্রশ্নটা কেমন, কোন একটা বস্তুকে এই উচ্চতা থেকে ছেড়ে দিলাম, ভূমি থেকে এই পরিমাণ উচ্চতা থেকে আমি তাকে ছেড়ে দিলাম, বলা হলো ভূমি থেকে কত উচ্চতায় থাকা অবস্থায় তার গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে। তো আমি তো জানি না, আমি ধরে নিলাম ভূমি থেকে x উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তি এর n গুণ। তোমাকে বলছে গতিশক্তি বিভব শক্তির n গুণ, এর মানে বিভব শক্তিকে n দ্বারা গুণ করলে গতিশক্তির সমান হবে। আর এটা তো বুঝতেই পারতেছো h মাইনাস এক্স। ভাই আমি কিচ্ছু করা লাগবে না, নিজেরাই করে ফেলতে পারবা। ই কে সমান কত, n ইন্টু ইফি। ওই আমার সোরা পদ্ধতি ইউজ করো, এটা হচ্ছে আমাকে, এটাকে আমরা বলি সোরা পদ্ধতি। সিপি মানে হচ্ছে সোরা পদ্ধতি, সি মিন সোরা, পি মানে হচ্ছে পদ্ধতি। এবার আসি ই কে মানে কি, mg ইন্টু
সর্বোচ্চ বিন্দু থেকে কতটুকু নিচে নামলো এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু এন, এন তো আছে, বিভব শক্তি মানে কি নিচ থেকে কতটুকু উপরে আছে mg ইন্টু কতটুকু উপরে আছে এক্স। আমাকে প্রশ্ন করলো ভূমি থেকে কত উচ্চতায়, আমি ধরে নিচ্ছি এক্স উচ্চতায়, এর মানে এই এক্স এর মানটাই আমরা বের করব। তাহলে এক্স এর মানটা যদি আমরা বের করি তাহলে কেমন হয় দেখো, mg mg চলে যাবে, তাহলে থাকবে এইচ মাইনাস এক্স ইকুয়ালস টু এন এক্স। এখান থেকে আমরা বলতে পারি এইচ ইকুয়ালস টু হচ্ছে আমার এন এক্স প্লাস এক্স, এর মানে এইচ ইকুয়ালস টু আমরা বলতে পারি এন প্লাস ওয়ান ইন্টু এক্স। এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু এন, আমাদের এক্স ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমার শর্টকাট টেকনিক, এক্স ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তাহলে পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করা হলো ভূমি থেকে, তোমার বলা হলো 30 মিটার উচ্চতা থেকে কোন একটা বস্তুকে ফেলা হলো, 30 মিটার উচ্চতা থেকে ফেললাম মানে এইচ এর মান কত 30। এবার তোমার প্রশ্ন করা হলো ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, বললো ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, দেখি বলো তো তোমরা পারো কিনা। ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, দেখি কে কত তাড়াতাড়ি আনসার করতে পারে। একটি বস্তুকে এই উচ্চতা থেকে মানে 30 মিটার উচ্চতা থেকে নিচে ফেলা হলো, ভূমি থেকে কত উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির দুই গুণ, দেখি আনসার কত হবে বলো তো, মুখে মুখে বলো। দেখি মুখে মুখে বলো, তোমরা মুখে মুখে বলবা। এক্স্যাক্টলি সবাই পারতেছে 10। আরে পারবা না কেন, তোমরা তো ক্লাস 10। তাহলে আসো এইচ মান হচ্ছে 30, এন এর মান হচ্ছে যেহেতু দ্বিগুণ বলছে 2, তাহলে 2 + 1 মানে 3, 30 ডিভাইড বাই 3 এর মান হচ্ছে আমাদের 10। তাহলে দেখো এই ম্যাথটা যদি তুমি করতে যাও অনেক টাইম লাগবে, মুখে মুখে বলে দিবা, কয়েক সেকেন্ডের খেলা। যদি তুমি দেখো এখানে আমার আছে শর্টকাটের মেলা, তাহলে আমাদের এটা। এবার সবাই আমার প্রশ্ন করে ভাইয়া আপনারা আটকাই ফেলছি, কি আটকাই ফেলছেন ভাই, পরীক্ষায় আমার এটা বলে নাই ভূমি থেকে কত উচ্চতায়, এবার আমাকে বলছে বিভব শক্তি গতি শক্তির n গুণ। প্রশ্ন তো চেঞ্জ করে দিছে, কি করবেন? আমি বলবো আমিও চেঞ্জ করে নতুন শর্টকাট দিব। আসো সেই শর্টকাটটা কি, যদি আমার এখান থেকে ডাইরেক্ট বের করা যায় তাও আমি করবো না, তোমাদের কষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমি শর্টকাটটা শিখিয়ে দিই। সেই শর্টকাটটা কি, তাহলে আমার প্রথম শর্টকাটটা চলে গেল কি গতিশক্তি বিভব শক্তির। এবার আসো নতুন শর্টকাট, নতুনটার জন্য কি বলবে বলছে, এবার বলছে বিভব শক্তি গতিশক্তির, বিভব শক্তি এখানে না করে ডাইরেক্ট করে ফেলি, বিভব শক্তি গতিশক্তি এর n গুণ। আবার আগের মতো এই পয়েন্টে তুমি বিভব শক্তি বের করো mg x, এই পয়েন্টে গতিশক্তি বের করো mg ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে কি হবে দেখো, mg চলে যাবে, x ইকুয়ালস টু n ইন্টু এইচ মাইনাস এক্স। কার মান বের করবো? এক্স এর মান। তাহলে একটু কাজ করি, এক্স ইকুয়ালস টু এন এইচ মাইনাস এন এক্স, এটা এই পাশে গেলে আমাদের এক্স প্লাস এন এক্স ইকুয়ালস টু এন এইচ। এখান থেকে এক্স কমন নিলে এন প্লাস ওয়ান ইন্টু এক্স ইকুয়ালস টু এন এইচ। এখান থেকে বলা যায় এক্স ইকুয়ালস টু এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, এর মানে এক্স ইকুয়ালস টু এন এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমার আনসার। এবার তোমাকে আমি আবার প্রশ্ন করলাম, কোন একটা বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে ফেলা হলো, এর মানে এইচ এর মান 30, বললাম ভূমি থেকে কত উচ্চতায় তার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। এবার বলো তো আনসার কত হবে, তাহলে পরীক্ষায় মাথায় রাখবা তোমাকে কি বলে, গতিশক্তি বিভব শক্তির বললে আগেরটা, আর বিভব শক্তি গতিশক্তির বললে এবারেরটা। দেখি এবার আনসার কত হবে একটু বলো, এবার আনসার কত হবে তোমরা একটু বলো। এই অনেকে বলতেছে অডিও দেওয়ার সুযোগ নেই, মুখে মুখে কেমনে বলবো? আমার কথা হচ্ছে অডিওর কোনো দরকার নাই, কারণ আমার এখানে যে ক্যালকুলেশন সেগুলোর জন্য অডিওর কোনো দরকার নাই। এগুলোর জন্য আমার এই হাতের একটু করে কমেন্ট, এটাই আমার দরকার। তোমার মাথাটা একটু কাজ করলে হয়ে যাচ্ছে। ওকে, সবাই পারতেছে, যাক আলহামদুলিল্লাহ। মানে তোমাদের বুঝছো, তোমাদের কন্ট্রিবিউশন দেখলে যথেষ্ট ভালো লাগে যে পড়াচ্ছি, এগুলো কাজের পড়া। ওকে, দেন আসি আমরা এখান থেকে বলতে পারি কি,
সিম্পল হিসাব ভাই, এক্স ইকুয়ালস টু কত এন, এইচ, এন এর মান কিন্তু এবার 2, 2 ইন্টু 30 ডিভাইড বাই 2 প্লাস 1, তাহলে এখানে হবে 2 ইন্টু 30 ডিভাইড বাই 3, 3 10 30, 10 দুগুণ 20, শেষ, এটা আমার আনসার। তাহলে সেম প্রশ্ন দেখো, একবার বললো গতিশক্তি বিভব শক্তির n গুণ, আরেকবার বললো বিভব শক্তি গতিশক্তির n গুণ, চেঞ্জ হয়ে গেল। সো পরীক্ষায় তুমি দুইটা শর্টকাট মাথায় রাখবা, কোন সময় কোনটা। আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু ভাইয়ারা আমাদের সবার ক্লিয়ার কিনা? আমাদের সবার এতটুকু সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে এবার আমরা আমাদের ক্ষমতা দেখাবো, কর্মদক্ষতা দেখাবো। আসো আমরা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্ষমতা আর কর্মদক্ষতা নিয়ে আলোচনা করি। তার আগে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? সবার হচ্ছে 20 20 20 এক্স্যাক্টলি সেই। ওকে, দেন আমি সামনের দিকে আগাই। তোমাদের কন্ট্রিবিউশন দিকে যথেষ্ট ভালো লাগতেছে। আচ্ছা, এবার আসি হচ্ছে ভাইয়া, এতক্ষণ পর্যন্ত তুমি কাজ করলা, শক্তি দেখাইলা, একটু ক্ষমতাও দেখাবো না? ক্ষমতা খাটাইতে আসো এবার আমরা ক্ষমতা নিয়ে কাজ করি। এবার আমরা আসি ক্ষমতা যখন দেখাতে যাও তখন দেখো সব সময় সবার ক্ষমতা থাকে না। এখান থেকে বোঝা যায় ক্ষমতার সাথে সময়ের কিছু একটা আছে। কি আছে? সোজা সাপটা হিসাব, ক্ষমতা মানে পাওয়ার, পি ইকুয়ালস টু W/T। এর মানে কোন একটা বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করে তাকেই আমরা বলি তার ক্ষমতা। তুমি কাজ করলা না, ক্ষমতা বলতে পারবা না। তুমি একক সময় কি পরিমাণ কাজ করছো সেটাই হচ্ছে তোমার ক্ষমতা। সেটা দিয়ে আমি তোমার চিনবো আসলে কটটুক আছে, মুখে বললে তো লাভ নেই, কটটুক আছে আমি বুঝবো সময়টা দিয়ে। তাহলে আসো ক্ষমতা P ইকুয়ালস টু W/T। এবার আমরা জানি কৃতকাজ W ইকুয়ালস হচ্ছে কি বল ইন্টু সরণ ডিভাইড বাই T। এখানে টি ভাবে বলা যায় না, বল ইন্টু S/T। আচ্ছা, সরণকে যদি তুমি সময় দ্বারা ভাগ করো কি পাবা? কোন একটা সময়ের সাথে বস্তুর সরণের হারকে আমরা কি বলি? বেগ বলি। এর মানে দিস ইজ মাই ভেলোসিটি। তাহলে দেখো, একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমরা ক্ষমতার সূত্র দুইটা পাইলাম, P ইকুয়ালস টু W/T। যদি কৃতকাজ এবং সময় দেওয়া থাকে এটা দিয়ে বের করব। P ইকুয়ালস টু FV, স্পেশাল ফর্মুলা, সৃজনশীলতা। যদি কখনো বলা থাকে কোন একটা বস্তুর উপর এত বল প্রয়োগ করে তাকে এত বেগে নেওয়া হচ্ছে, তাহলে সিম্পল ভেলোসিটি আর ফোর্স দেওয়া আছে, তখন যাইয়ে তোমাকে এভাবে ক্ষমতা বের করতে হবে। অনেককে যদি বলা হয় বল এবং বেগ দেওয়া থাকে, তার দুনিয়া যাবে কে দুনিয়ার জায়গায় নেই আর, কিন্তু আনসার বের হয় না, আমাদের বের হয় না। সো সিম্পল একটা ক্যালকুলেশন জেনে রাখা ভালো। তাহলে আমাদের বলকে যদি বেগ দ্বারা গুণ করি তাহলে আমি ক্ষমতাটা পেয়ে যাচ্ছি। আবার অভিকর্ষীয় ক্ষেত্রে W ইকুয়ালস টু আমরা জানি mgh ডিভাইড বাই T। তাহলে আমরা ক্ষমতার ফর্মুলা বলতে পারি P ইকুয়ালস টু mgh ডিভাইডেড বাই T। তাহলে আমরা সিম্পল কথা বলতে পারি, P ইকুয়ালস টু আমরা বলতে পারি W/T, P ইকুয়ালস টু FV, P ইকুয়ালস টু mgh ডিভাইড বাই T। ও তোমাদেরকে বলে রাখা ভালো, আজকের ক্লাসে ফিনিশিংয়ে কিন্তু তোমাদের জন্য ছোট্ট একটা পরীক্ষা আছে। দেখবো আমি কে ফার্স্ট হয়, কে কতটুকু আমাদের অ্যাবজর্ব করতে পারে, কতটুকু বাসায় এতদিন পড়ছিলা। সেখানে কিছু প্রশ্ন দিয়েছি যেগুলো আমি এখানে আলোচনা করব না মানে মুখস্থ টাইপসের, আর কিছু প্রশ্ন দিয়েছি আমার এখান থেকে থাকবে। সো তুমি ক্লাসে কতটুকু সেন্সিটিভ আর বাসায় কতটুকু ছিলে সেন্সিটিভ সেটা আমি বলবো। আমাদের প্রশ্নের আনসার দিলে তখন বুঝতে পারবো কি কতটুকু আগায় আসো। ওকে, দেখা যাবে। এবার আসো, তাহলে আমার এগুলো হচ্ছে কি ক্ষমতার সূত্র। তাহলে ক্ষমতার সূত্র আমরা কয়টা পেলাম? 3টা। এই 3টা ক্ষমতার সূত্র আমাকে মনে রাখতে হবে। এখন আসো, যদি মনে রাখো সিম্পলি এগুলো দিয়ে তুমি ম্যাথ করতে পারবা। এখন আমার ক্ষমতা থেকে বের করতে হবে ভাইয়া কর্মদক্ষতা। কি বের করতে হবে? কর্মদক্ষতা। আসো আমরা কর্মদক্ষতা নিয়ে একটু নাড়াচড়া দিই। এই কর্মদক্ষতা অনেকের কাছে খুবই আমাদের জঘন্য লেভেলের কনসেপ্ট। আজকে তোমার কাছে মনে হবে কর্মদক্ষতা দেখলেই কেমন ফিলিংস আসে। হ্যাঁ, আসো, খুবই সোজা একটা কনসেপ্ট, সোজাভাবে বুঝলে। আসো, কর্মদক্ষতা কর্মদক্ষতা তোমাকে বলে দে তুমি তোমার বন্ধুর তুলনায় কতটুকু কর্মদক্ষ। মানে কর্মদক্ষ মানে কাজে দক্ষ। তাহলে আমরা আসি জিনিসটা কেমন। তাহলে আসো, কর্মদক্ষতা বুঝাইতে হলে আমাকে একটা মেশিনের সাথে তুলনা করতে হবে। সো দিস ইজ এ মেশিন।
কোন একটা মেশিন দিয়ে তুমি কাজ করাইতে হলে কি করতে হয়? ইনপুট দিতে হয়। আরে ভাই কিছু না দিলে তো কিছু পাবা না। কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয়, যতটুকু দিবা তুমি ততটুকু নাই পাবা। মেশিনে হচ্ছে আমরা এটা নিয়ে চলে, যতটুকু দিবে ততটুকু পাবা না, বাট তোমাকে দিতেই হবে। ফর এক্সাম্পল গাড়ির মধ্যে পেট্রোল দিই, ডিজেল দিই, অকটেন দিই, গ্যাস দিই, যেটাই দিই এগুলো হচ্ছে ইনপুট, সম্পূর্ণটা কাজে লাগে না। এর মানে যে কোনো মেশিনে তোমাকে মেশিন দিয়ে কাজ করাইতে হলে কী করতে হবে? মেশিন দিয়ে কাজ করাইতে হলে ইনপুট দিতে হবে, আর ওই মেশিন কাজ করে তোমাকে কি করবে? আউটপুট দিবে। এবং জগতের সকল মেশিনের ক্ষেত্রে আউটপুট ইজ লেস দেন ইনপুট। এর মানে এমন কোনো মেশিন সম্ভব না যে মেশিন তোমাকে যতটুকু দিলা ততটুকু আউটপুট দিয়ে দিছে, না, লস করবে, সে সম্পূর্ণটা কাজে লাগাইতে পারে না। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তার আউটপুট। এখন আসো কর্মদক্ষতা বলতে আমরা কি বুঝি? কর্মদক্ষতা বলতে বুঝি ইনপুটের কতটুকু আউটপুটে কাজে লাগলো, সোজা সাপটা হিসাব। আমরা আসলে আমাদের গোড়াতে সমস্যা। আসো আমি কীভাবে বুঝাচ্ছি দেখো। কর্মদক্ষতা মানে কি? ইনপুটের কত অংশ আউটপুটে কাজে লাগলো। এর মানে আউটপুট ইনপুটের কত অংশ সেটাই তো জানতে হবে। ওকে, তাহলে আমরা আসি, আউটপুট সমান ইনপুট এর X%। আউটপুট ইনপুটের কত পার্সেন্ট? X%। তাহলে আমরা বলতে পারি এখান থেকে X% ইকুয়ালস টু হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এর মানে তুমি আউটপুটকে ইনপুট দ্বারা ভাগ করলে তুমি কর্মদক্ষতা পেয়ে যাবা। তাহলে কর্মদক্ষতা আর কিছুই না। তাহলে দেখো এটা দ্বারা কি বোঝায়? আউটপুটটা ইনপুটের X%, আউটপুটটা ইনপুটের যত পার্সেন্ট, মানে এর মানে কি আউটপুট ইনপুটের 60%। এর মানে কি ইনপুটের 60% আউটপুটে কাজে লাগছে। এটাকে আমরা বলি কর্মদক্ষতা। কারণ তুমি তো সব কাজে লাগাইতে পারো না, যতটুকু কাজে লাগাইতে পারো সেটা তোমার দক্ষতা, এটাকেই বলি কর্মদক্ষতা। তাহলে আমার কর্মদক্ষতা সবসময় কি হবে? আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট। এবার আসো ভাইয়া, এই কর্মদক্ষতাকে স্পেশাল একটা সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা বলি ইটা। ইটা, এটাকে কি বলা হয়? ইটা, তোমরা সবাই জানো। তাহলে ইটা ইকুয়ালস টু আমরা পার্সেন্ট না দিই, ইটা ইকুয়ালস টু এত। সাধারণত আমাদের দেখি এই যে পার্সেন্ট দিলে এত ইন্টু 100% দিয়ে করা হয়। আউটপুট ডিভাইড বাই ইনপুট ইন্টু 100%, আউটপুট ডিভাইড বাই ইনপুট ইন্টু 100%। অনেকের ক্ষেত্রে ইংলিশ লেখাটা কেন জানি ইংলিশে বুঝে বাংলায় বুঝে না, ওই জন্য আমি ইংলিশটা আগে আনছি। এবার আসো, ইনপুট মানে হচ্ছে প্রদত্ত, আউটপুট মানে হচ্ছে কার্যকর। প্রদত্ত মানে কি যতটুকু দিলাম দিলাম দিলাম, কার্যকর মানে কি যতটুকু কাজে লাগলো লাগলো লাগলো। তাহলে এটা হচ্ছে প্রদত্ত, এটা হচ্ছে কার্যকর। এই সব কি কাজে লাগছে? না, কিছু লস হয়েছে, কিছু লস হয়েছে। যতটুকু লস হয়েছে তাকে আমরা বলতেছি অপচয়। তাহলে আমরা এভাবে বলতে পারি না, আমি যতটুকু প্রদত্ত দিলাম, এটা শক্তিও হইতে পারে, এটা শক্তিও হইতে পারে, ক্ষমতা হইতে পারে, কোনো সমস্যা নেই। ক্ষমতা দিয়েও করতে পারি, শক্তি দিয়েও করতে পারি। এখন কথা হচ্ছে আমি যতটুকু দিলাম আর যতটুকু পেলাম এটা কিন্তু সেম না, তার মধ্যে কিছু অপচয় হয়। তাহলে আমার দেওয়াটা কয়টা কাজে ব্যয় হয়েছে? দুইটা কাজে, একটা হচ্ছে অপচয়ে ব্যয় হয়েছে আর একটা হচ্ছে কার্যকরে। তাহলে আমরা সিম্পল বলতে পারবো, এই যে দেখো, প্রদত্ত সমান অপচয় প্লাস কার্যকর। এর মানে প্রদত্তর এতটুকু কার্যকর, বাকিটা অপচয় হয়েছে। এই অপচয় আর কার্যকর সব মিলে হচ্ছে প্রদত্ত। তাহলে আমরা এখান থেকে যদি তোমার বলা হয় কার্যকর কতটুকু, তাহলে সিম্পল হিসাব, যা দিছি তার থেকে অপচয়টা বাদ দিলে বাকিটাই তো কার্যকর। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো কার্যকর সমান প্রদত্ত মাইনাস অপচয়। এবার তোমার যদি বলা হয় অপচয় বের করো, তাহলে কতটুকু অপচয় হয়েছে? ভাই যতটুকু দিলেন আর যতটুকু পাইলেন এর মাঝখানেরটাই হচ্ছে কি? অপচয়। মানে যেটা পান নাই সেটা হচ্ছে অপচয়। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত মাইনাস কার্যকর, এটা হচ্ছে কি? অপচয়। এবার বলো এই তিনটা লাইন তোমরা বুঝছো কিনা? এই তিনটা লাইন আমরা বুঝছি কিনা? মোস্ট ইম্পর্টেন্ট লাইন, অনেকে বুঝি না। তাহলে আমি একটা মেশিনকে যতটুকু দিলাম তার কিছুটা অংশ অপচয় হয়, কোনো কাজে লাগে না, বাকিটা কাজে লাগে। যেটা কাজে লাগে দিস ইজ কল্ড কার্যকর, যেটা কাজে লাগে না দিস ইজ কল্ড অপচয়, এবং যেটা আমি দিলাম দিস ইজ কল্ড প্রদত্ত। তাহলে প্রদত্তটা দুইটা কাজে ব্যয় হয়, প্রদত্ত সমান অপচয় প্লাস কার্যকর। তাহলে যদি এখান থেকে আমাকে বলা হয় অপচয়টা কত,
প্রদত্ত থেকে কার্যকর বাদ দিলে বাকিটা অপচয়। কার্যকর কত? প্রদত্ত থেকে অপচয় বাদ দিলে বাকিটা কার্যকর। তাহলে সিম্পলভাবে আমরা সবগুলা ব্যাখ্যা করতে পারবো। এই তিনটা লাইন তোমরা বুঝছো কিনা বলো, এই তিনটা লাইন ক্লিয়ার কিনা? এই তিনটা বাইরে ক্লিয়ার কিনা? সবার তিনটা ক্লিয়ার কিনা? এই তিনটা ক্লিয়ার কিনা? এই তিনটা লাইন আমাদের ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় এবার আসো কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা ইকুয়ালস টু, তাহলে আমরা কি বলতে পারি? আউটপুট। আউটপুট মানে কি? কার্যকর। কার্যকর। ইনপুট মানে কি? প্রদত্ত। কার্যকর ডিভাইড বাই প্রদত্ত ইন্টু 100%। সাধারণত কর্মদক্ষতাকে পার্সেন্টেজে রূপান্তর করা হয়, ওই কারণে কর্মদক্ষতার সূত্র হচ্ছে কার্যকর ডিভাইড বাই প্রদত্ত ইন্টু 100%। কার্যকর ডিভাইড বাই প্রদত্ত ইন্টু 100%। আই রিপিট এগেইন, কার্যকর ডিভাইড বাই প্রদত্ত ইন্টু 100%। অন্যভাবে রিপিট এগেইন, আউটপুট ডিভাইড বাই ইনপুট ইন্টু 100%। এবার যে কোনো একটা মেশিন আউটপুট ডিভাইড বাই ইনপুট ইন্টু 100%, দিস ইজ কল তার কর্মদক্ষতা, তার এফিসিয়েন্সি অর কর্মদক্ষতা বলতে পারি। এটা হচ্ছে কর্মদক্ষতা বের করার টেকনিক। এর মধ্যে আরও কিছু কথা আছে, ম্যাথ করার সময় তুমি যেসব জায়গায় ঝামেলায় পড়বা সেসব জায়গাগুলো আমি এখন বলে দিব। আসো তাহলে এতটুকু আমি একটু মুছে ফেলি। একজনে বললো আর একটু বুঝে দেওয়ার জন্য, কোন দিক দিয়ে তুমি বুঝে না একটু বলো, আমি সেই জিনিসটা রিপিট করবো, কোনো সমস্যা নাই। এক কথায় আমি জিনিসটা কিন্তু আবারও বলবো, কারণ হচ্ছে আমার এখন আমাদের ইকুয়েশন শেষ হয় নাই। তাহলে এবার আসো আমরা সোজা বাংলায় ব্যাখ্যা করি। আমাদের যে কোনো একটা যন্ত্র, এই যন্ত্রকে চালানোর জন্য লাগে না কোনো মন্ত্র, লাগে জ্বালানি। জ্বালানি দিয়ে আমরা তার ইনপুট দিই, যেটাকে আমরা বলি প্রদত্ত শক্তি দিয়ে বললে শক্তি, ক্ষমতা দিয়ে বললে ক্ষমতা। প্রদত্ত শক্তিও থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, ম্যাথ যেভাবে দেয়। আর এখানে হচ্ছে আমাদের কার্যকর শক্তি আর ক্ষমতা। আর এখানে হচ্ছে ভাইয়া কতটুকু অপচয় হলো। তাহলে আমরা কর্মদক্ষতা সমান বলতে পারি, ভাই কর্মদক্ষতা ইটা দ্বারা প্রকাশ করা হয় ইকুয়ালস টু কার্যকর ডিভাইডেড বাই প্রদত্ত ইন্টু 100%। আবার কার্যকরটা এভাবে বের না করে, আমরা একটু আগেই বলছিলাম কার্যকর কিভাবে বের করে, প্রদত্ত থেকে অপচয় বাদ দিলে সেটাই কার্যকর। তাহলে আমরা বলতে পারি কার্যকর এভাবেও বের করা যায়, প্রদত্ত মাইনাস অপচয় ডিভাইডেড বাই প্রদত্ত ইন্টু 100%। সো কর্মদক্ষতার ফর্মুলা এটাও হইতে পারে, এটাও হইতে পারে। এবার যদি আমরা আমাদের ভাষায় লিখি, আমরা এভাবে লিখব, কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু হচ্ছে শক্তি দিয়ে লিখলে ই আউট ডিভাইড বাই ই ইন ইন্টু 100%। আর এটা লিখলে ক্ষমতা দিয়ে লিখলে ফি আউট ডিভাইড বাই ফি ইন ইন্টু 100%। তাহলে আশা করি বুঝতে পারলাম কর্মদক্ষতা মানে কি। কর্মদক্ষতা মানে হচ্ছে যতটুকু কাজে লাগে, তাহলে আমাদের আউটপুট শক্তি ডিভাইড বাই ইনপুট শক্তি ইন্টু 100%, দিস ইজ কল কর্মদক্ষতা। আউটপুট ক্ষমতা ডিভাইড বাই ইনপুট ক্ষমতা ইন্টু 100%, দিস ইজ কল অলসো কর্মদক্ষতা। সো পরীক্ষায় তোমার ক্ষমতা দেওয়া থাকলে ক্ষমতা দিয়ে করবা, শক্তি দেওয়া থাকলে শক্তি দিয়ে করবা, নো প্রবলেম, যে কোনোটা দিয়ে আমরা করতে পারি। সাধারণত আমরা সবসময় কি দিয়ে করি? ক্ষমতা দিয়ে করি। সাধারণত আমরা ক্ষমতা দিয়ে করি, কারণ এটা একক সময়ে এটাই হচ্ছে প্রকৃত। এবং কোনো একটা যন্ত্রের গায়ে তার যে ক্ষমতা লেখা থাকে, তাহলে আমার মনে করো যন্ত্রের গায়ে বা যন্ত্র বলতে আমি মনে করি একটা মোটর লিখি, একটা মোটরের গায়ে 2 HP মানে হচ্ছে কি হর্স পাওয়ারকে কীভাবে জুলে রূপান্তর করতে হয় আসলে সবাই জানো আশা করি। 2 ইন্টু 746 দ্বারা গুণ করলে কিছু চলে যাবে, এটা জুলে চলে যাবে। তাহলে আমরা এভাবে হর্স পাওয়ারকে 746 দ্বারা গুণ করে জুলে নিয়ে যাই, জুলকে এত দ্বারা ভাগ করে হর্স পাওয়ারে নিয়ে যাই। 2 হর্স পাওয়ার লিখা আছে, দেখি কয়জনে পারো। এই 2 হর্স পাওয়ার এটা কি পাওয়ার ইনপুট নাকি পাওয়ার আউটপুট? এর মানে
আমার মোটরের গায়ে যে 2 হর্স পাওয়ার লেখা আছে এর মানে কি সে কি 2 হর্স পাওয়ার ইনপুট দিবে নাকি তার থেকে 2 হর্স পাওয়ার আউটপুট পাওয়া যাবে বলো তো? অনেকে অনেক ধরনের আনসার দিচ্ছে, অনেকে অনেক ধরনের আনসার দিচ্ছে, তবে সঠিক আনসার হলো ভাইয়া এটা ইনপুট মিন করে। ভাই তোমার কি মনে হয় মোটর কোম্পানিগুলো এত বলদ যে ওরা নিজেরাই জানে ইনপুট যতটুকু আউটপুট হবে তার থেকে অনেক কম, সে কি যন্ত্রের গায়ে কমটা লিখবে না বেশিটাই লেখে? এর মানে হচ্ছে 2 হর্স পাওয়ার লেখা আছে মানে এই মোটরে তুমি এই মোটর 2 হর্স পাওয়ার পর্যন্ত ইনপুট দিতে পারবে, বাট এর থেকে তুমি এতটুকু আউটপুট পাবা না, এতটুকু আউটপুট তুমি কখনো পাবা না। আমরা এই জায়গায় ভুল করি। তাহলে পরীক্ষায় যখন লেখা আছে কোনো একটা যন্ত্রের মধ্যে লেখা আছে বা কোনো একটা যন্ত্রের ক্ষমতা, এই কোনো একটা যন্ত্রের ক্ষমতা বলতে প্রদত্ত ক্ষমতা বুঝি, কোনো একটা যন্ত্রের গায়ে এটা লেখা আছে মানে এই পরিমাণ তুমি তাকে দিতে পারবা, এমন না যে নিতে পারবা, এর থেকে তোমার হিসাব অনুযায়ী বাকিগুলো তুমি নিতে পারবা, বাট এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট, এটা প্রদত্ত, এর বেশি নিতে পারবা না। আশা করি সবাই বুঝতে পারছো। অনেকেই বলতেছে আউটপুট, না রে ভাই, না না না, কোন একটা যন্ত্রের ক্ষমতা বলতে ইনপুট ক্ষমতাটাকে বোঝায়, তার গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে ইনপুট, মানে এতটুকু তুমি ইনপুট দিতে পারবা। এই জায়গায় তোমাদের ঝামেলা হয়, ম্যাথ করার সময় ঝামেলায় পড়বা। আমরা এক্ষুনি তোমাকে একটা সৃজনশীল এখনই একটা সৃজনশীল করাবো, এখনই একটা সিকিউ করাবো, যেটা তোমাদের বোর্ডে অলরেডি আসছিল, তোমার কনসেপ্টটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আমি সৃজনশীলটা করাই, তাহলে বুঝতে পারবা আসলে কি। তবে আমি ক্লিয়ারলি বলে দিতে চাচ্ছি, আবার তোমরা এইসব জায়গায় ঝামেলা করো, ওই জন্য আমি লাইনটা বলে দিলাম মুখে মুখে। কোনো একটা যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে সেটা হচ্ছে তার প্রদত্ত বা ইনপুট ক্ষমতা, প্রদত্ত বা ইনপুট, অথবা তোমাকে বললো কোনো একটা মোটরের ক্ষমতা এত, এই ক্ষমতা এত মানে হচ্ছে কি ইনপুট ক্ষমতা। তাহলে আসো একটা ম্যাথ করাই, এটা ম্যাথ করাই, দেখো আসো। তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সৃজনশীল করাবো, এটা হচ্ছে আমাদের সৃজনশীল। তোমাদের মেবি এটা চট্টগ্রাম বোর্ড 2009-এ আসছিল মেবি। আমি একটু সৃজনশীলটা করাই। তোমাদের কাছে মনে হয় সৃজনশীল খুবই কঠিন, আমার কাছে কথা হচ্ছে সৃজনশীল খুবই কঠিন নয় যদি তোমার প্রসেসটা তোমার কাছে ক্লিয়ার হয়। যদি তুমি প্রসেসটা বা বেসিকটা ক্লিয়ার করো ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। তাহলে আসো আমরা সিকিউ করাই, উদ্দীপকটা লিখি। 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দ্বারা, আচ্ছা একটা জিনিস বলে রাখি, 1 কুইন্টাল সমান কত কেজি? দেখি বলো তো কয়জনে পারো। 1 কুইন্টাল সমান কত কেজি? আমি এর মাঝখানে সৃজনশীলে লিখে ফেলি। দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। 10 সেকেন্ড সময় লাগে। একটু দ্রুত লেখার কারণে লেখা সুন্দর হচ্ছে না, কিছু মনে করিও না, বুঝে গেলে হইল। এরপর 3 নম্বর প্রশ্নগুলো আমি সৃজনশীলে 3 আর 4 বলতেছি। সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, যদি সম্পূর্ণ পানি উত্তোলনে 2 সেকেন্ড বেশি সময় লাগে, তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে? কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে? হ্যাঁ, অনেকেই পারছি ভাইয়েরা। হ্যাঁ, সবাই আনসার দিচ্ছে 100 কেজি। হ্যাঁ ভাইয়া 100 কেজি আনসার, 100 কেজি আমাদের আনসার। এবার আসো ভাইয়া, এই সৃজনশীলটা আমরা খুব ভালো করে সলভ করি। দেখো একবারে সোজা, ফিজিক্সের সৃজনশীল সলভ করতে গেলে তুমি প্রথমে খসড়া করে ফেলবা, পুরো প্রশ্নটা অ্যানালাইসিস করে ফেলবা, তখন দেখো খুবই সোজা। তাহলে আসো, আমাকে বললো 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন। এই তোমরা আমাকে আনসার দাও, 1 কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন মানে এটা তার কোন ক্ষমতা? দেখি সবাই বলো, প্রদত্ত নাকি আমাদের কার্যকর? তোমাকে প্রথম লাইনে বললো 1 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন,
এত ক্ষমতার একটা ইঞ্জিন প্রদত্ত নাকি কার্যকর? দেখি কার মাথায় কতটুকু কার্যকর। প্রদত্ত নাকি কার্যকর বলো, প্রদত্ত নাকি কার্যকর? প্রদত্ত নাকি কার্যকর? প্রদত্ত নাকি কার্যকর? এক্স্যাক্টলি, হ্যাঁ সবাই পারতেছে, এটা হচ্ছে ইনপুটটা কার্যকর, সরি প্রদত্ত। বলা হলো 100 কেজি পানি, এর মানে পানির ভর 5 মিটার উচ্চতায় তুলতে, 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? পানির ভর দেওয়া আছে m ইকুয়ালস টু 100 কেজি, কত উচ্চতায় তুলবে? h ইকুয়ালস টু 5 মিটার, কত সেকেন্ড সময় লাগে? 10 সেকেন্ড, t ইকুয়ালস টু 10 সেকেন্ড। এবার বলছে কি বলছে দেখো, সম্পূর্ণ পানি উত্তোলন করতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। সম্পূর্ণ পানি, এর মানে 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে কত কাজ করতে হলো? ভাই এই প্রশ্নের আনসার খুবই সোজা, W ইকুয়ালস টু এম জি এইচ। এম এর মান কত? এম এর মান 100, এইচ এর মান জি এর মান 9.8, এইচ এর মান 5। তাহলে আমাদের হবে কত? এটা হবে আমাদের 490, এটা হবে আমাদের 490 জুল। তাহলে W এর মান এত জুল, এটা করলে 3 মার্কস। এবার আসো সৃজনশীলের 4 নম্বরে যাই। 4 নম্বরে তোমাকে কি বলছে? 4 নম্বরে তোমাকে কি বলছে সেটা আমরা একটু দেখি, তাহলে আমার 3 নম্বর আশা করি সবাই পারবো। এবার সৃজনশীলের 4 নম্বরে যাও। সৃজনশীলের 4 নম্বর তোমাকে বললো যদি সম্পূর্ণ পানি উত্তোলন করতে 2 সেকেন্ড বেশি সময় লাগে। আগের বার বলছে কতক্ষণ লাগে? 10 সেকেন্ড। 2 সেকেন্ড বেশি মানে কতক্ষণ লাগবে? 12 সেকেন্ড, এর মানে টি প্রাইম দিলাম 12 সেকেন্ড। তবে কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা তোমাকে বলছে কর্মদক্ষতার পরিবর্তন, এবার তুমি নিজে চিন্তা করো কর্মদক্ষতার পরিবর্তন মানে কি? আগের কর্মদক্ষতা জানতে হবে, নতুন কর্মদক্ষতা জানতে হবে, তখন তুমি বলতে পারবা। ওকে, তাহলে আসো আগের কর্মদক্ষতা বের করি। তো এখন আসি, আগের কর্মদক্ষতা বের করতে হলে প্রদত্তটা জানা আছে, কার্যকরটা জানতে হবে না? তাহলে আমার কার্যকরটা কি? পি কার্যকর সমান ক্ষমতা সমান কি জানি? mgh ডিভাইড বাই টি অথবা w ডিভাইড বাই টি। w একটু আগেই বের করছি 490, সময় হচ্ছে কত? টি, কত সেকেন্ড? 10 সেকেন্ড। এর মানে আমরা এখান থেকে বলতে পারি আমাদের 490, আমাদের এখান থেকে যে জিনিসটা বলতে, আচ্ছা আগেরটাতে আমাদের 4490 না 4900 ছিল, 4900 ছিল, আমরা ভুলে 490 লিখে ফেলছি, 4900 জুল ছিল। আগের ম্যাথে 4900 ছিল, ক্যালকুলেশন একটু ভুল হয়েছিল, 4900। তাহলে আমাদের 4900 ডিভাইড বাই 10 মানে হচ্ছে 490 জুল। এর মানে বুঝতে পারতেছি পানিগুলোকে যদি এত উপরে তুলতে হয় এই পরিমাণ ক্ষমতা লাগে, আর 1 কিলোওয়াট হচ্ছে তার ক্ষমতা, এর মানে হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে প্রদত্ত। তাহলে আমরা বলতে পারি কর্মদক্ষতা সমান হচ্ছে কি? আমাদের কার্যকর হচ্ছে কত? 490, প্রদত্ত হচ্ছে 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট ইন্টু 100%। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো কত? ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 49%। এর মানে প্রাথমিক অবস্থায় ছিল কত? 49%। এখন আমার প্রশ্ন হলো যদি এবার আমার 12 সেকেন্ড বেশি লাগে, আগে লাগছে কত সেকেন্ড? 10 সেকেন্ড, এবার লাগবে কয় সেকেন্ড? 12 সেকেন্ড। তাহলে আমার কথা হচ্ছে 10 সেকেন্ড লাগা অবস্থায় আমি কার্যকরটা বের করলাম, ওইখান থেকে আমি কর্মদক্ষতা বের করলাম, পাইলাম 49%। এটা হচ্ছে ইটা প্রাথমিক। এবার আসো ইটা শেষটা বের করি। শেষটা বের করতে হলে এবার হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে এবার কতক্ষণ সময় লাগে? টি প্রাইম 12 সেকেন্ড। 12 সেকেন্ড দিলে এখানে মানটা পরিবর্তন হবে, 4900 ডিভাইড বাই 12 দিলে আমি ক্যালকুলেশন করে রাখছি 408.33 আসবে, 408.33। এটা হচ্ছে কার্যকর। এই কার্যকর যদি 408.33 হয়, প্রদত্ত তো আছেই, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো কত? পাবো হচ্ছে 40.83%। তাহলে আমরা আগে পাইছিলাম 49%, এবার 40.83%। সুতরাং আমরা বলতে পারবো কর্মদক্ষতার যে পরিবর্তন, কর্মদক্ষতার পরিবর্তন সমান হচ্ছে কি? একটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে পাবো হচ্ছে 8.2%। এটাই হচ্ছে আমার আনসার। তাহলে তোমাকে প্রশ্ন করা হয়েছিল কর্মদক্ষতার কিরূপ পরিবর্তন হবে, সেটা আমরা দেখাইলাম।
ওকে, তাহলে আমাদের এতটুকুই থাকলো। আর একজনে বললো mg/2 হবে না, না mg/2 হবে যদি তুমি কুয়ার ম্যাথের ক্ষেত্রে যদি তুমি সম্পূর্ণ খালি করো, সেক্ষেত্রে আলাদা কনসেপ্ট আছে এইচটা কীভাবে ধরতে হয়। তো আমরা আজকে টাইমটা একটু কম থাকে, আমাদের অনেকক্ষণ যেহেতু চলে গেছে, আমরা কুয়া এবং কপিকল সেটা আমরা আজকে বলতেছি না, তবে আমি সামহাও চেষ্টা করব তোমাদেরকে কুয়া এবং কপিকল নিয়ে আমার একটা ভিডিও বানানো আছে সেটা দিয়ে দিতে। তাহলে হবে কি, আমি নেক্সট ক্লাসে অন্য একটা অধ্যায় ধরবো, আর এদিক দিয়ে তোমরা কুয়া এবং কপিকল পুরোটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবা। আমার নিজেরই লেকচার বানানো, সো আশা করি সেটা তোমাদের কাজে আসবে, আমি গ্রুপে আপলোড দিয়ে দিব, কোনো সমস্যা নাই। এবার আসো আজকের এক্সাম। কারণ আমাদের সব কিছুর একটা লিমিটেশনস থাকে, তো দেখা গেছে এখন যদি আমরা আরও বেশিক্ষণ যদি আমাদের টাইম লস করি তখন জিনিসটা ভালো দেখাবে না। তাহলে আসো আমরা এবার হচ্ছে তোমাদের পরীক্ষাটা নিই, দেখি কয়জনে কয়টা আনসার দিতে পারো। আমি ল্যাপটপে তোমাদের জন্য স্লাইড রেডি করে রাখছি, তো একটু কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে তোমাদেরকে। দেখি তোমরা 1-2 দিয়ে আনসার দিবা, 1-2 দিয়ে আনসার দিবা। যেমন এটা হচ্ছে একের আনসার দিবা, 1-2 দিয়ে তোমরা আনসার দিবা। দেখি এটার আনসার কত বলো, ক খ গ গ, এটার আনসার কত সবাই বলো, এটার আনসার কত সবাই বলো, এটার আনসার কত সবাই বলো। তাড়াতাড়ি দেখি কারা কে পারে। এটার আনসার কত, আমরা কিন্তু একটার পর একটা চলে যাব। এটার আনসার কত, কাজের মাত্রা কোনটি, কাজের মাত্রা কোনটি। উত্তর দেখো লাল করা আছে, উত্তর হচ্ছে ml² T−2, এর মানে আনসার হবে 3। কাজের মাত্রা এবং শক্তির মাত্রা সেম এবং আনসার হবে এটাই। এবার আসো, টাইম কিন্তু অল্প অল্প থাকবে। এবার আসো 2 নাম্বার আনসার দাও। কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ হবে, কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ হবে বলো, কোন বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ হবে। বিভব শক্তি কীরূপ হবে বলো দেখি কয়জনে পারো। তোমরা নাম্বার দিয়ে দিবা, যেমন 1-এর এত, 2-এর এত, এভাবে দিবা, না হয় বুঝে যাচ্ছে না যে আসলে তুমি কোনটার আনসার দিচ্ছ। কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ। হ্যাঁ অনেকেই পারতেছে, অনেকেই আনসার দিচ্ছে, পারফেক্ট। হ্যাঁ আনসার হবে আমাদের, দেখো আনসার হবে 2, বরের সমানুপাতিক। আনসারগুলো তুমি দেখবা এই যে লাল করা থাকবে। তাহলে বরের সমানুপাতিক, কারণ আমরা জানি ইফি ইকোয়াস টু mgh, তো mgh মানে হচ্ছে ইফি ইকোয়াস টু mgh, তাহলে আমাদের ইফিটা এম এর সমানুপাতিক। এবার আসো, নিচের কোনটি কার্যকর শক্তি, 3 নাম্বার আনসার দাও, 3 নাম্বার আনসার দাও, নিচের কোনটি কার্যকর শক্তি। 3 নাম্বারের আনসার দাও, নিচের কোনটি কার্যকর শক্তি, কার্যকর। দেখি কয়জনে পারে, তাড়াতাড়ি কুইকলি কারা একে আনসার দিতে পারে দেখি।
দেখি আমরা আনসার কি হবে। আনসার হবে 3। আমরা পড়াইছি অলরেডি, প্রদত্ত শক্তি থেকে অপচয়টা বাদ দিয়ে দিলে বাকিটা হচ্ছে কার্যকর। নেক্সট, কর্মদক্ষতার একক কি? দেখি কয়জনে পারি। কর্মদক্ষতার একক কি? আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন, কর্মদক্ষতার একক কি? 4 নাম্বার কোয়েশ্চেন, কর্মদক্ষতার একক কি? 4 নাম্বার কোয়েশ্চেন, কর্মদক্ষতার একক কি? এই তো অনেকেই পারতেছে। হ্যাঁ, কর্মদক্ষতা মানে কি? তুমি সিম্পল চিন্তা করো, কর্মদক্ষতা মানে হচ্ছে আউটপুট ক্ষমতা ডিভাইড বাই ইনপুট ক্ষমতা, অথবা আউটপুট শক্তি ডিভাইড বাই ইনপুট শক্তি। তো শক্তিকে শক্তি দ্বারা ভাগ করলে সেখানে তো আমার কোনো একক আসবে না, অথবা ক্ষমতাকে ক্ষমতা দ্বারা ভাগ করলে সেখানে কোনো একক আসবে না। সো আনসার 4 নাম্বার নেই। 5 নাম্বার আনসার দাও, দেখি এটা কয়জনে পারো। আমি বলি নাই, এটা তোমাদের মুখস্থ থাকার কথা। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? তাড়াতাড়ি 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 আনসার দাও। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 5 নাম্বার, এটা 5 নাম্বার। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? ওকে, আনসার হবে হচ্ছে 3.6 × 10⁶ জুল। 1 কিলোওয়াট, তাহলে ক্ষমতাটা হচ্ছে কিলোওয়াট, আর ঘন্টাটা মানে হচ্ছে সময়। তাহলে 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, আমাদের 1000 ওয়াট, আর ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। দুইটাকে গুণ করলে তুমি পেয়ে যাবা 3.6 × 10⁶। এবার আসো 6 নম্বর আনসার। টোটাল 10টা প্রশ্ন থাকবে। অভিকর্ষীয় বিভব শক্তি কোনটির উপর নির্ভর করে না? দেখি কয়জনে পারো। অভিকর্ষীয় বিভব শক্তি কোনটির উপর নির্ভর করে না? অভিকর্ষীয় বিভব শক্তি কোনটির উপর নির্ভর করে না? 6 নাম্বার। এটা ম্যাক্সিমাম পারার কথা। হ্যাঁ, 6-এর 2 হবে, 2 হবে। কেন? কারণ আমরা জানি অভিকর্ষীয় বিভব শক্তি ইপি ইকুয়ালস টু mgh, এম এর উপর ডিপেন্ড করে, জি এর উপর ডিপেন্ড করে, এইচ এর উপর ডিপেন্ড করে, এখানে কোনো সময় নাই। ওকে, নেক্সট 7 নাম্বার আনসার দাও। একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় কোনটি ঘটবে? দেখি বলো তো, সর্বাধিক উচ্চতায় কি হয়? একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় কি হয়? সাত নাম্বার আনসার দাও। 7 নাম্বার আনসার দাও। একটি বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় কোনটি ঘটবে? আমরা জানি কোন একটা বস্তু সর্বাধিক উচ্চতায় থাকলে কি হয়। দেখো, সর্বাধিক উচ্চতায় আমাদের কোন একটা বস্তুর বেগ 0, সর্বাধিক সবচেয়ে উপরে বেগ 0, বেগ 0 মানে হচ্ছে গতিশক্তি 0, আমরা জানি। সো আনসার 2 হবে, বস্তুর গতিশক্তি 0 হবে। দেখি 8 নম্বর প্রশ্ন, তোমরা কয়জনে বাসায় পড়ছো আমি দেখি। জলবিদ্যুৎ প্রকল্পে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়? যান্ত্রিক শক্তি, গতিশক্তি, বিভব শক্তি, সৌরশক্তি। দেখি এটা কয়জনে পারে। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়? 8 নম্বরের প্রশ্নে আনসার দাও। 8 নম্বর প্রশ্নের আনসার দাও। জলবিদ্যুৎ প্রকল্পে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়? জলবিদ্যুৎ প্রকল্পে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়? 8 নাম্বার, 8 নাম্বার।
8 নাম্বার দেখছি ম্যাক্সিমাম ভুল আনসার দিচ্ছ। আমি বলে দিই, আনসার হচ্ছে বিভব শক্তি। কারণ জলবিদ্যুৎ প্রকল্পে কি করে, এখানে এখানে একটু বলে দিই, এখানে একটু বলে দিই হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পে কি করে। জলবিদ্যুৎ প্রকল্পে তোমার মনে করো এই যে আমাদের যে জিনিসটা হয়, জলবিদ্যুৎ প্রকল্পে আমাদের পানি একটা নির্দিষ্ট উচ্চতায় থাকে। তো নির্দিষ্ট উচ্চতা থেকে আমার পানিগুলো যখন পড়তেছে তখন এখানে একটা টারবাইন থাকে। মনে করো সাপোজ আমি ধরে নিলাম এটা আমার টারবাইন, এটা আমার টারবাইন। তাহলে পানি যখন উপর থেকে পড়তেছে এই টারবাইনটার উপর ধাক্কা দিচ্ছে, টারবাইনটা ঘুরতেছে। এই টারবাইনটা ঘুরার কারণে সেটা দেখা যায় জেনারেটরের সাথে কানেক্টেড থাকে, সেখানে শ্যাফটটা ঘুরে 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 বিদ্যুৎ উৎপন্ন করে। সো পানি কিন্তু অনেক উপর থেকে পড়তেছে। অ্যাকচুয়ালি আমাদের পানির যে আমাদের ওই যে হাইটটা, এই হাইটের কারণে সেই যে অনেক উপর থেকে পড়তেছে, এটাই তার কাজে লাগে। তাহলে আশা করি বুঝতে পারছো আমাদের কোনটা হবে, কেন হবে। ওকে, এটা তো অনেক কনফিউজ থাকে। এবার আসে 9 নাম্বার, দেখি তোমরা কয়জনে বাসায় পড়াশোনা করছো। পেট্রোলিয়াম কি? পেট্রোলিয়াম কি? কেরোসিন নাকি আলকাত্রা নাকি পাথরের সঞ্চিত তেল নাকি টলুইন? কয়জনে পারো দেখি। পেট্রোলিয়াম কি দেখি কয়জনে পারে। পেট্রোলিয়াম কি? কারা বাসায় পড়ছে বুঝে যাবে, কারা বাসায় রিডিং পড়ছিল বই বুঝে যাবে এই প্রশ্নটার আনসার পারলে। 9 নম্বরের আনসার কি বলো? দেখি আমরা এবার আনসার, তোমরা অনেকে দিছ। আনসার হচ্ছে পাথরের সঞ্চিত তেল। সো বই রিডিং পড়তে হবে ভালোভাবে, এটা বুঝে নিও যে আমাদের এই ধরনের প্রশ্নগুলো আনসার দেওয়ার জন্য বইটা প্রপারলি রিডিং পড়তে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্র? উইন্ডমিল, ডায়নামো, মোটর, ট্রান্সফরমার। এটার আনসার কি হবে? সবাই আনসার দাও। 10 নাম্বার, and this is my last question. আচ্ছা দেখো, অনেকে আনসার দিচ্ছ, তাহলে এখানে অনেকে আমাদের পারফেক্ট আনসার দিচ্ছে। 1 নাম্বার উইন্ডমিল। হ্যাঁ, আনসার উইন্ডমিলে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে বাতাসের মাধ্যমে করে বায়ু প্রবাহ। তোমরা বিভিন্ন বিচে গেলে সেখানে দেখবা এরকম আমাদের কিছু উইন্ডমিলের টারবাইনগুলো ঘুরে বাতাসের কারণে। ওই যে উইন্ডমিলের যে টারবাইনগুলো সেগুলো বাতাসের কারণে ঘুরে, আর সেখান থেকে আমাদের বিদ্যুৎ উৎপন্ন করা হয়। অ্যান্ড আনসার হবে উইন্ডমিল। আর এতটুকু পর্যন্ত, থ্যাংকস অল। আচ্ছা যাক, আমাদের অনেকেই সঠিক অ্যান্সার দিছো, অনেকে ভুল অ্যান্সার দিছো। আর আমাদের যতটুকু আমরা পড়াইছি এই জিনিসটা পুরোটা আমি স্ক্রিনশট তোমাদের গ্রুপে আপলোড দিয়ে দিব। গ্রুপে আপলোড দিয়ে দিলে স্ক্রিনশটগুলো থেকে তুমি দেখে দেখে নোট করে নিতে পারবা। সেখান থেকে নোট করে নেওয়ার পর সেটা তোমরা বাসায় নোট করার পর ওইটা তোমরা নোট করার পর সেটা পরে পড়তে পারবা। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমাদের এখানে 2টা টপিকস, একটা হচ্ছে কুয়া আর একটা হচ্ছে আমাদের কি বলে কপিকল। এই 2টা কিন্তু পড়াতে গেলে একটু টাইম লাগে। আজকে একটু বেশি টাইম হয়ে গেছে, ওই কারণে পড়াচ্ছি না। আমি এটার আন্ডারে একটা ভিডিও দিয়ে দিব, আমার ভিডিও রেডি করা আছে। কার কয়টা হয়েছে একটু কমেন্টে বলো দেখি, কার কয়টা হয়েছে। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আর তোমাদের রুটিন অনুযায়ী যেভাবে ক্লাস আছে সেভাবে ক্লাস হবে। আশা করি আমাদের প্রত্যেকটা ক্লাসে তোমরা এনজয় করবা। আজকে ফিজিক্স ক্লাস হলো, এরপরে তোমাদের কেমিস্ট্রি হবে, বায়োলজি হবে, নেক্সট দিন বায়োলজি ক্লাস হবে। আর সবাইকে বলবো একটা কথা, যে অনেকেই যে জিনিসটা মনে করতেছে বাইরে ফ্রিতে পড়াচ্ছে, কি পড়াবে, কি হাবি যাবি। তো ক্লাস কেমন লাগছে অবশ্যই রিভিউ জানাই যাবা, যে ক্লাসগুলো কেমন মনে হয়েছে, যে ক্লাসের কোয়ালিটি কেমন মনে হয়েছে, ফ্রিতে আমাদের কেমন পাচ্ছি। তবে আশা করি আমরা ফার্স্ট টু লাস্ট এভাবে আমরা সব কিছু শেষ করব, হ্যাঁ, এবং সম্পূর্ণটাই ফ্রিতে। সো
আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডরা যারা এখনও জয়েন করেনি তাদেরকে একটু গ্রুপে জয়েন করাই দাও। আমাদের ক্লাসগুলো সবগুলোই প্রাইভেট গ্রুপে হবে, গ্রুপের বাইরে কেউ দেখতে পারবে না, শুধু গ্রুপের ওরাই থাকবে। তো ক্লাস কেমন হয়েছে জানাবা। আর সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, যারা ছিল। অনেকে এখনও সাথে আছে, প্রায় আমাদের 60 আপ। ওকে, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আর দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে, আগামী শুক্রবারে আমার আবার ক্লাস আছে, তো সেদিন দেখা হবে অন্য আরেকটা টপিকস নিয়ে। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।